হচ্ছে তোমার 43-তে। মহাকবি আলাউল রচিত রচনা কোনটি? মানে চারটা নাম ছিল, চারটা রচনার নাম ছিল, এটা হচ্ছে 42, স্পেশাল বিসিএস আসছে, একদম সহজ ছিল। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? এটা 41। 40 বিসিএস এ তিনটা আসছে। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? মানে তিনটা কি ছিল? পুঁথি সাহিত্য ছিল, একটা ছিল না। জীবনী কাব্য রচনার জন্য কে বিখ্যাত? বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত? একই রকম একটা প্রশ্ন আমরা কোনটা দেখেছিলাম বলতো? এটা বলছে বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত। আর আরেকটা প্রশ্ন আমরা দেখেছি যে সান্ধ্য ভাষা কোন রচনার সাথে সম্পর্কিত, তাই না? জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। তোমরা এখানে যারা বিসিএস দিবে তো দিবে নিশ্চয়ই, পাশাপাশি অন্য পরীক্ষাও দিবা, তাদের জন্য কিন্তু বিসিএস এ যে প্রশ্নগুলো আসে এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। বিসিএস এ তোমার যেটা হয় সেটা হয়তো হয়তো অনেক সময় রিপিট কম হয়, বা হয় না বললে চলে, একটা দুটো প্রশ্ন রিপিট হয়, কিন্তু এই প্রশ্নগুলো তোমার অন্য পরীক্ষায় আসে। 37-এ শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? এটা আমি একটা জায়গা থেকে জাস্ট প্রশ্নটা কেটে নিয়েছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম? এটা অবশ্য প্রাচীন যুগের। পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহককে? চর্যাচর্য বিনিশ্চয় অর্থ, গোরক্ষ বিজয়, শাক্ত পদাবলী। এখন আসো মধ্যযুগের সময়কালটা কি? মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। এর আগে আমরা দেখেছিলাম প্রাচীন যুগ কত ছিল, কত ছিল বলো? 650 থেকে 1200। একটা জিনিস খেয়াল রাখবা, ধরো তোমাকে মধ্যযুগের স্থিতিকালটা দিল, হ্যাঁ, কি করলো এখানে? একটা দিল না। আমার কথাটা বুঝছো? মানে ইচ্ছা করে ধরো একটা দিল না, তুমি কি করলা? দ্রুত 1200 থেকে 1800 দেখে কি করলা? টিক চিহ্ন দিয়ে দিলা। এটা ইচ্ছা করে করবে, জানো কি হয়? ভুল হয়। কিন্তু এই তথ্যটা দেখা যাবে সবাই জানে। 1201 থেকে 1800। এখন আসো, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টুকুকে আমরা কি বলছি? মধ্যযুগ ধরছি। তো বাংলা সাহিত্যের মধ্যযুগ ছিল তোমার কি কেন্দ্রিক? ধর্মকেন্দ্রিক ছিল। আর অর্থাৎ ধর্মীয় আবেশে মধ্যযুগে কি রচনা হতো? তোমার সাহিত্য রচিত হতো। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে প্রাচীন যুগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ব্যক্তি জীবন, সমষ্টি জীবন, এগুলো প্রধান ছিল, হ্যাঁ। আর মধ্যযুগে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্মটাই তোমার এখানে মুখ্য হয়ে উঠেছে। আর মানুষ এখানে কি হয়েছে? মানুষ এখানে, এই প্রশ্নগুলো আসে, মানুষ এখানে গৌণ মধ্যযুগের সাহিত্যে। এখানে কি প্রধান? মধ্যযুগের সাহিত্য হচ্ছে তোমার ধর্ম প্রধান। আবার আধুনিক যুগে গিয়ে আমরা কি দেখি? আধুনিক যুগে গিয়ে আমরা দেখি তোমার ধর্মটা গৌণ হয়ে পড়েছে। সরি, মানুষ তোমার কি হয়েছে? আধুনিক যুগে তোমার প্রাধান্যটা কে পেয়েছে, ধর্ম নাকি মানুষ? হ্যাঁ, আধুনিক আধুনিক যুগে এসে মানবিক দিকটা তোমার প্রাধান্য পেয়েছে, মানুষ প্রাধান্য পেয়েছে। আর হচ্ছে তোমার গৌণ হয়ে উঠেছে কি? ধর্ম। মানবিকতাটাই তোমার এখানে, মানবতাই সবচেয়ে বেশি কাম্য হয়ে ওঠে। আর সেটার সাথে তোমার যে অন্ধবিশ্বাসগুলো ছিল মধ্যযুগে, সেটা বদলে তোমার সেখানে কি দেখা দেয়? সেখানে দেখা দেয় তোমার যুক্তি, তারপর হচ্ছে স্বাজাত্যবোধ, স্বদেশ প্রেম, ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, এগুলো সবকিছুই হচ্ছে তোমার আধুনিক যুগের বৈশিষ্ট্য। তো আধুনিক যুগেরটা আধুনিক যুগে পড়বো, যদি মধ্যযুগের বৈশিষ্ট্য আসে একটা জিনিসই মনে রাখবা, সেটা হচ্ছে কি? ধর্ম। ঠিক আছে। এখন আসে অন্ধকার যুগ। অন্ধকার যুগ দেখো 1201 থেকে 1350। মানে মধ্যযুগের শুরুতেই 150 বছরকে কি বলা হচ্ছে? 150 বছরকে বলা হচ্ছে অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ বলা হচ্ছে? মানে ওই সূর্য উঠে নাই নাকি? বিষয়টা হচ্ছে তখন সুনির্দিষ্ট কোনো কি পাওয়া যায় নাই, সাহিত্য পাওয়া যায় নাই। তো
কেন পাওয়া যায় নাই? এটারও অনেকগুলো কারণ ছিল। কেউ বলে যে তুর্কি আক্রমণের কারণে, হ্যাঁ, অনেকে সাহিত্য রচনা করে নাই। আবার কারো কারো মতে না, এটা এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে তখন যে বাংলা ভাষার যে লেখ্য রূপটা তখন সেটা গড়ে ওঠে নাই ভালো করে, হ্যাঁ, যার কারণে অনেকে বাংলা ভাষায় লিখে নাই, কিন্তু দেখা যাচ্ছে সংস্কৃত কিংবা প্রাকৃত, হ্যাঁ, এই ভাষাগুলোতে তোমার কিছু কিছু সাহিত্য পাওয়া গেছে। আবার অনেকে বলে না, হ্যাঁ, এই কি বলে যে শুধুমাত্র তুর্কি আক্রমণের কারণে এটা আসলে ঠিক না। যেমন তখন 1350 সালে মন্বন্তর ছিল, দুর্ভিক্ষ ছিল, মানে এটা হচ্ছে তোমার এক একজন এক এক ধরনের মতামত দিয়েছেন। আচ্ছা, মাসুম মাসুম বলছে যে আল্লাহ বাঁচাইছে, তারপর আমরা কিছু পাচ্ছি, সেগুলো নিয়ে আমাদের কি পড়তে হবে? তো অন্ধকার যুগটা খেয়াল করো, আমরা যদি চর্যাপদ যদি আমাদের ভাষার না হয়, বাংলা ভাষার না হয়, তাহলে খেয়াল করো তো বাংলা সাহিত্যে মানে সাহিত্যটাই শুরু হয়েছে কখন থেকে? বুঝতে পারছো বিষয়টা? ধরো চর্যাপদ আমাদের না, বাংলা ভাষার না, যদিও সুনীতি কুমার কি দেখিয়ে দিয়েছেন যে চর্যাপদ বাংলা ভাষার, যদি চর্যাপদ বাংলা ভাষার না হতো তাহলে অন্ধকার যুগ বাদ একেবারে কোথায় চলে যেত? 1350-এর পরে চলে যেত, তাই না? হ্যাঁ, 1350-এর পরে চলে যেত। তো যাই হোক, সেটা আর হয় নাই, যেহেতু চর্যাপদ আমাদের। তো এই যুগের প্রধান দুটো সাহিত্যিক নিদর্শন হচ্ছে শূন্য পুরাণ আর হচ্ছে শেখ শুভদয়া। এই দুটো একটু খেয়াল করো, এ দুটো সম্পর্কে মাঝে মাঝে প্রশ্ন আসে। এখান থেকে কয়েকটা প্রশ্ন হতে পারে। অন্ধকার যুগের তোমার সময়টা, মানে কখন থেকে কখন, কখন থেকে কখন, এটা আসতে পারে। হ্যাঁ, অথবা এই যে সাহিত্যিক নিদর্শন, এগুলো নিয়ে আসতে পারে। এখন আসো এগুলো সম্পর্কে আমরা একটু জানি। হ্যাঁ, শূন্য পুরাণও তোমার গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। আর এগুলো মূলত লেখা হয়েছে কোন ভাষায়? সংস্কৃত। কোন ভাষায়? সংস্কৃত, ঠিক আছে। এখানে আসছি আমরা। তো শূন্য পুরাণ হচ্ছে রামাই পণ্ডিত রচয়িতার নামটা মনে রাখবা অবশ্যই। আচ্ছা, এখানে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমি যেগুলো পড়াবো, হ্যাঁ, আমি মূল বিষয়গুলো তুলে ধরবো স্লাইডে। তোমাদের দায়িত্ব হচ্ছে সেই বিষয়গুলোর কি পড়া, বিস্তারিত পড়ে নেওয়া, না হলে মাথায় থাকবে না। এক। দুই, যারা একেবারে নতুন, চম্পুকাব্য হচ্ছে মূলত গদ্য আর পদ্য মিশ্রিত, তো গদ্যের মধ্যেও মূলত এখানে ছড়া টরা থাকে, এটাই, আর কিছু না। তো একটা জিনিস খেয়াল করো, যেটা বলছিলাম, বিস্তারিত অবশ্যই তোমরা পড়ে নিবা। যে বিষয়গুলো আমার স্লাইডে আছে এগুলোই বিস্তারিত পড়ে নিবা। এক। দুই, যারা একেবারে নতুন তাদের কাছে এখানে প্রচুর তথ্য, যেহেতু খুব হিজিবিজি লাগতে পারে। হ্যাঁ, এই হিজিবিজিটা আশা করি একেবারে স্লাইড শেষে আমি আবার গতকালের মতো আলোচনা করে দিব, হিজিবিজি হিজিবিজি যেন না লাগে। এক। দুই হচ্ছে সেম জিনিসটাই তুমি বই থেকে আবার দেখে নিবা, তাহলে তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে। এরপর কাহুত প্লে করবা আর পরীক্ষা দিবা। এই তো। তো শূন্য পুরাণ হচ্ছে তোমার লিখেছেন রামাই পণ্ডিত, আর শেখ সুবাদয়া হচ্ছে হলায়ুত মিশ্র। এখন আসো শূন্য পুরাণ, প্রথমে আসো। শূন্য পুরাণের মধ্যে যেটা মনে রাখবা সেটা হচ্ছে নিরঞ্জনের উষ্ণ একটা কবিতা আছে। সুমাইয়া তাসনিম, সুমাইয়া তাসনিম, এগুলো আপাতত শিকড় থেকে পড়ো, শিকড়ে গুছানো আছে, আপাতত শিকড় থেকে পড়ো। হুম। আর বিস্তারিত কিছু দরকার হলে সেটা আমি তোমাদের গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা দেখো, আমরা আর কথা না বলি, হ্যাঁ, কথা বললে হয় কি, বা তোমরা প্রশ্ন করো, সমস্যা নেই, আমি অ্যান্সার পরে দিব, হঠাৎ করে ইয়াটা কেটে যায়। দেখো, নিরঞ্জনের উৎস হচ্ছে তোমার শূন্য পুরাণের অন্তর্গত, এটা একটা কবিতা। তো যেহেতু তোমার শূন্য পুরাণ কে রচনা করেছেন এটা আসে, তো এটা একটু ইম্পর্টেন্ট, নিরঞ্জনের উষ্মাটা মনে রাখবা। এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের আলোচনা আছে। আর শেখ সুবোধ হচ্ছে লিখেছেন হলায়ত মিশ্র। তো হলায়ত মিশ্র কে? হলায়ত মিশ্র হচ্ছে তোমার, উনি মূলত কে ছিলেন, উনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। শেখ সুবোধয়া, হলায়ত মিশ্র, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? নামগুলো মনে রাখবা, রামাই পণ্ডিত, হলায়ত মিশ্র। আর এ দুটো গ্রন্থ তোমার গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। আর এগুলো তোমার কি ছিল, তোমার যেটা ছিল সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা ছিল, ঠিক আছে?
আর শেখ সুবেদার রচয়িতা হলাদ মিশ্রকে লক্ষণ সেবে সভাকবি বলে ধারণা করা হচ্ছে। একটু মনে রাখলে তোমাদের জন্য খুবই যথেষ্ট। আর যদি কোনো তথ্য আসে অন্ধকার যুগ থেকে, এগুলোর বাহিরে তেমন কোনো তথ্য আসার কথা না, এগুলো একটু মনে রাখবা। নেক্সট আসো, এটা 34 বিসিএস এর একটা প্রশ্ন, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? এখন এই ধরনের প্রশ্ন আসে না, আরো ভেতর থেকে আসে। শূন্য পুরাণ রচনা করেছেন কে? এটা 32-তে আসছে। চলে আসছি কি ফেলে, অন্ধকার যুগ ফেলে কোথায় চলে আসছি? আলোতে চলে আসছি। আর আলোতে আসা মানেই কি? প্রচুর কাজকর্ম, ঝামেলা। খেয়াল করো, মধ্যযুগের সাহিত্যকর্মকে আমরা যদি প্রধান দুইটা ভাগে ভাগ করি, প্রধান দুটো, একটা হচ্ছে তোমার মৌলিক রচনা, আর একটা হচ্ছে তোমার অনুবাদ সাহিত্য। মৌলিক রচনা কি? মৌলিক রচনাগুলো তোমার ধরো বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য, পদাবলী, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার লেখকদের একেবারে মৌলিক রচনা। আর অনুবাদ সাহিত্যগুলো কি? অনুবাদ সাহিত্য হচ্ছে তোমার সংস্কৃত থেকে, বিশেষ করে তোমার রামায়ণ, মহাভারত, এই ধরনের মহাকাব্যগুলো থেকে আমাদের যেটা বাংলায় অনুবাদ করা হয়েছে। আবার মুসলমান কবিগণ যেটা করেছেন, বিশেষ করে ফার্সি ভাষা বা হিন্দি থেকে, হ্যাঁ, বা আরবি থেকে কি করেছেন, অনেক কাব্য তোমার রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো কি করেছেন, অনুবাদ করেছেন। তো মৌলিক রচনা আর অনুবাদ সাহিত্য আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এগুলোর মধ্যে আবার অনেক রকমের ভাগ আছে। তো আরো ইম্পর্ট্যান্ট গুলো কি কি দেখো: মঙ্গল কাব্য, বৈষ্ণব সাহিত্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান। তোমরা এখানে যেভাবে স্লাইডে আছে এভাবে ধরে পড়ে ফেলবা যে আমার কি পড়তে হবে, মঙ্গল কাব্য পড়বো, বৈষ্ণব সাহিত্য পড়বো, এভাবে পড়ে ফেলবা যারা একেবারেই নতুন, যাদের কোনো ধারণা নাই। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, নাত ও মসিয়া সাহিত্য, এগুলো আমরা অবশ্যই কি করব, এগুলোর মূল বিষয়গুলো আমরা অবশ্যই জেনে নিব। আমার স্লাইডে এগুলো সবগুলোই আছে, তোমরা এগুলোর কি পড়বা, বিস্তারিত পড়ে নিবা। আমি মূল বিষয়গুলো সেই সাথে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো ওগুলো আলোচনা করে দিব, যেহেতু আমাদের একটা মাত্র ক্লাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই প্রশ্নটা ঠিক এভাবেই আসে। এভাবে কেন আসে? কারণ তোমার চর্যাপদের ক্ষেত্রে যেটা হয়েছিল, অনেকে সন্দিহান ছিল এটা কি কিনা, বাংলা ভাষায় রচিত কিনা। কারণ আমরা দেখেছি সেখানে কয়েকটা ভাষার মিশ্রণ আছে, আবার কেউ কেউ তাদের নিজস্ব ভাষা বলে দাবি করেছে, হ্যাঁ দাবি করেছে। কিন্তু এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ তোমার কোনটা, শ্রীকৃষ্ণ কীর্তন। কারণ এখানে আছে একটা কথা, সর্বজন স্বীকৃত। তাহলে যদি প্রশ্নটা আসে তাহলে অবশ্যই কি হবে, শ্রীকৃষ্ণ কীর্তন। এখন সেটা কবে আবিষ্কার হয়েছিল, কি হয়েছিল, সেটা সম্পর্কে আমরা কিছুটা জানি। আমরা দেখেছিলাম 1907 সালে কোনটা পাওয়া গিয়েছিল। 1907 সালে আমরা কি পেয়েছিলাম, চর্যাপদ পেয়েছিলাম। তার ঠিক 2 বছর পরে, তার ঠিক 2 বছর পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কে, বসন্ত রঞ্জন রায়, উনি কোথায় পেয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘরে। মানে চর্যাপদ যেখানে পাইছে এটা ঠিক তার কি অনেকটা উল্টো। উল্টো মানে কি, চর্যাপদ কোথায় পাওয়া গেছে বলো তো? হ্যাঁ, চর্যাপদ পাওয়া গেছে কোথায়, সেটা হচ্ছে রাজগ্রন্থশালাতে। হ্যাঁ, নেপালে তো পাইছে। নেপালে কোথায় পাইছে, একেবারে রাজগ্রন্থশালাতে পাইছে। আর এটা কোথায় পাইলো, এটা হচ্ছে তোমার টিনের চালের নিচে ছিল। ঠিক আছে, টিনের চালের নিচে থেকে এই পুঁথিটা আবিষ্কার করেন। তাহলে এই সালটা এবং ওনার নাম অবশ্যই মনে রাখবা, বসন্ত রঞ্জন রায়, এবং 1909 সালে। এরপর যে তথ্যটা আসবে সেটা কিন্তু তোমাদের সাথে মিল আছে, হ্যাঁ, গত বছর গত ক্লাসে পড়েছো। সেটা হচ্ছে এটাও কত সালে প্রকাশিত হয়েছে, 1916 সালে প্রকাশিত হয়েছে। 16 সালে প্রকাশিত হয়েছে। চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছিল,
এই রাজিউল, আমি প্রকাশিত বলছি, কত সালে পাওয়া গেছে বলি নাই। কি রে, এরা সব ভুলে গেছে। অমিয়, আমি বলেছি প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে 1916 সালে, এটাও 1916 সালে, শ্রীকৃষ্ণ কীর্তন 1916 সালে। ওটাও বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এটাও কি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে এই দুটো তথ্য আমাদের কি আছে, মিল আছে, মানে একটু আমাদের সুবিধা হয়েছে, ঠিক আছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তোমার কি নামে প্রকাশিত হয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন নামে। কি নামে, শ্রীকৃষ্ণ কীর্তন নামে। কিন্তু এই পুঁথিটা যখন পেয়েছিল, এটার মধ্যে একটা তোমার চিঠি ছিল। এই পুঁথির মধ্যে একটা কি ছিল, তোমার একটা চিঠি ছিল, মানে একটা চিরকুট ছিল, ছোট একটা চিরকুট ছিল। সেই চিরকুটে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কি নাম, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এই নাম ছিল, ঠিক আছে। তো এজন্য কারো কারো মতে তোমার গ্রন্থটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তো এই পুঁথিটা বর্তমানে তোমার বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে, ওখানে পুঁথিশালায় সংরক্ষিত আছে। তো আমরা যেটা মূল কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি বলো, এখন পর্যন্ত আবিষ্কৃত মধ্যযুগের প্রথম প্রথম নিদর্শন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। যদি আসে যে মধ্যযুগের প্রথম নিদর্শন কি, প্রাচীন যুগের প্রথম নিদর্শন কি, চর্যাপদ, ঠিক আছে। নেক্সট আসো, এটার কাহিনী কি ছিল, কাহিনী ছিল বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণর জন্ম। মানে তোমার স্বর্গে যদি নাম বিষ্ণু থাকে, পৃথিবীতে এসে কি নাম, কৃষ্ণ। বড়াই সহযোগিতায় বৃন্দাবনে রাধার সঙ্গে তার প্রণয়। এরপর কি হয়, বৃন্দাবন ও রাধা উভয়কে ত্যাগ করে কি, কোথায় চলে যাচ্ছে, কৃষ্ণের চিরতরে মথুরায় অভিপ্রায়ণ। কাহিনীটা হচ্ছে কি বলি, সেই চিরতর অর্থাৎ সারা জীবন যেটা চলে আসে সেটা হচ্ছে, প্রথমে একজনকে আমরা খুব করে চাইবো, ধরো একটা ছেলে একটা মেয়েকে কি করছে, হ্যাঁ আসো আসো আমার সাথে প্রেম করো প্রেম করো প্রেম করো। মেয়েটা তারপর যখন রাজি হইতেছে না, তখন যত রাজি হবে না তত কি বাড়বে, আকর্ষণ বাড়বে। যতদিন রাজি হবে না আকর্ষণ বাড়বে। যেই মেয়েটা রাজি হবে, যেই মেয়েটা রাজি হবে আর পেয়ে যাবে তারে, এরপর কি করতে হবে বলো তো, তারে ছেড়ে, তোমার আর ভালো লাগে না, বিরক্ত লাগে, বিরক্ত করো কেন, তারে ছেলে কি করতে হবে, পালাইতে হবে। ঠিক এখানেও সেটা ঘটেছে। কি ঘটেছে তোমার, আচ্ছা এখানে হিন্দু ধর্মের কেউ আছো, আমি জানি না, এভাবে বলা উচিত হয় নাই, হয়তো ওর কাছে হয়তো খারাপ লাগতে পারে, সরি। পাই গেলে শেষ, এটাই হচ্ছে কথা। তো নেক্সট আসো, এটা তো আর আসবে না যে পাই গেলে শেষ কিনা, আসবে তথ্যগুলো। এটাতে তোমার মোট 13টা কি ছিল খণ্ডে, 13টা খণ্ডে বিভক্ত ছিল। একটা ঝামেলা হয়ে গেছিল, এটা যখন পাওয়া গেছে তখন হচ্ছে এটা প্রথমে, মাঝখানে আর শেষের দিকের কিছু পাতা পাওয়া যায় নাই। এই পাওয়া না যাওয়ার কারণে তোমার এটার নাম, তারপর হচ্ছে কবির পরিচয়, তারপর হচ্ছে রচনাকাল, এগুলো ধরো সঠিকভাবে কি জানা যায় নাই। কিন্তু ওই যে বড়ু চণ্ডীদাসের 3টা ভণিতা পাওয়া গেছে, সেখানে বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস, এই 3টা তোমার নাম ছিল, যার কারণে ধারণা করা হয় এটার লেখক কে, লেখক হচ্ছে বড়ু চণ্ডীদাস। তো এটা 13টা খণ্ডের মধ্যে সবগুলো হচ্ছে তোমার জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড। আমি আর নামগুলো পড়ছি না। তো যাদের আগ্রহ বেশি, যারা বিস্তারিত পড়তে চাও কাহিনীটা, তারা তোমরা ইয়াতে পাবা সবগুলো খণ্ডের কাহিনী, ছোট ছোট করে কাহিনী, হ্যাঁ সবগুলো তোমার কোথায় আছে, শিকড়ে আছে, দেখে নিও ওখান থেকে, ঠিক আছে। তো একদম সর্বশেষ যেটা, সেটার নাম হচ্ছে রাধা বিরহ। এখন আসো, এই কাব্যের প্রধান চরিত্র হচ্ছে 3টা, সেটা হচ্ছে কৃষ্ণ, রাধা এবং কে, বড়াই। আর এটা মূলত নাট্যগীতি শ্রেণীর, এটা একটা তোমার বিসিএস আসছে। নাট্যগীতি মানে তোমার হচ্ছে ধরো নাটকে কি থাকে, নাটকে সংলাপ থাকে না, নাটকে কি থাকে, সংলাপ থাকে, তাই না। হ্যাঁ নাটকে সংলাপ থাকে। তো এখানেও আমাদের যেটা দেখা যাচ্ছে তোমার, রাধা কৃষ্ণের প্রচুর সংলাপ, এবং সেটা কিসের মাধ্যমে হয়েছে, তোমার গীতির মাধ্যমে, হ্যাঁ গানের মাধ্যমে নাটক, যাই হোক। তো এটি হচ্ছে পয়ার এবং ত্রিপদী ছন্দে রচিত। নেক্সট আসো, রাধা কৃষ্ণের প্রেম। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রূপকের মাধ্যমে রাধা বলতে তোমার
সৃষ্টি, ভক্ত বা জীবাত্মা, এই প্রশ্নটা আসে। রাধা তাহলে কি? জীবাত্মা। আর কৃষ্ণ হচ্ছে তোমার কি? স্রষ্টা, ভগবান বা পরমাত্মাকে বুঝাই। আলটিমেটলি তাহলে কি বুঝাচ্ছে? আলটিমেটলি তোমার পরমাত্মার অর্থাৎ জীবাত্মার পরমাত্মার যে প্রেম, জীবাত্মা এবং পরমাত্মার যে প্রেম, মানে একের সাথে একের মিলন হওয়ার যে আকাঙ্ক্ষা, এখানে সেটাই বুঝিয়েছে। তাহলে আমরা বলতে পারি, যদি বোঝানো হয় যে রাধা কি ছিল, রাধা তাহলে এখানে কি? জীবাত্মা। আর আমরা কৃষ্ণকে বুঝছি স্রষ্টা, ভগবান বা পরমাত্মা। চলে আসছি মঙ্গল কাব্যে। এখান থেকে তাহলে আমরা মূল প্রশ্নগুলো কিভাবে আসতে পারে দেখো, যে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন তাহলে কি? আদি নিদর্শন হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এক, সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন। মানে খাঁটি বাংলা, যদি সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায়, এভাবে প্রশ্নটা আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? বড়ুচণ্ডী দাস। তিনি আনুমানিক কত কত কখন জন্মগ্রহণ করেন বা কত শতকের কবি? চতুর্দশ শতকের কবি। এটা কত সালে আবিষ্কার হয়েছে? 1909 সালে। কত সালে? 1909 সালে। প্রকাশিত হয়েছে কত সালে? 1916 সালে। ঠিক আছে। মূল চরিত্র কয়টা বললাম? কৃষ্ণ, রাধা এবং বড়াই। আর বড়াই কে ছিল? বড়া মূলত রাধা কৃষ্ণের প্রেমের মাঝখানের যে অনুঘটক বা দূত বলতে পারো, মানে এদের প্রেমের, ধরো এখনকার দিনের মেসেঞ্জার আর কি, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বলতে পারো। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মোট কতটা খণ্ড ছিল? 13টা খণ্ড। নেক্সট আসো মঙ্গল কাব্য। তাহলে আমরা মূল বিষয়গুলো আমরা এভাবে বলতে পারি। হ্যাঁ, আমরা পিয়ন বা দূতই বলতে পারি, যেহেতু উনি দূতের কাজ করতো, মানে একজন একজনের প্রেমের যে কাজগুলো উনি করে দিত। ঠিক আছে। নেক্সট আসো মঙ্গল কাব্য, চলে আসছি। মঙ্গল কাব্য, তোমার মঙ্গল কাব্য থেকে দেখা যায় বেশিরভাগ সময় প্রশ্ন থাকে, একটু খেয়াল করো। মঙ্গল কাব্য মূলত ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। আর এটার মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান। ঠিক আছে। আর এই কাব্য ধারায় তোমার নারী দেবতাদের প্রাধান্য পরিলক্ষিত হয়। মঙ্গল কাব্য প্রধানত দু প্রকার। মঙ্গল কাব্য কি? যেহেতু ধর্ম নির্ভর কাব্য, এবং সেহেতু এখানে কি করা হচ্ছে, তোমার দেবদেবীর গুণগান গাওয়া হচ্ছে। এবং এই দেবদেবীদের মধ্যে যারা প্রাধান্য পেত তারা কে ছিল? মূলত নারী দেবতা, পুরুষ দেবতা ছিল না এরকম না, সেটা নিয়ে আমরা পরে আসছি। তো মঙ্গল কাব্য কেন নাম হলো? অনেকের ধারণা, অনেকের বিশ্বাস যে তোমার এই কাব্য যদি তোমার কীর্তন করা হয় বা তোমার পাঠ করা হয়, রচনা করা হয়, বা কেউ যদি শুনে, তাহলে তার বা প্রতিবেশীর বা সমাজের কি হয়? কল্যাণ বা মঙ্গল হয়। এটা একটা। আরেকটা হচ্ছে, এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গাওয়া হতো বলে সেটাকে কি বলছে? সেটাকে বলছে মঙ্গল কাব্য। তো এগুলো আসে না, এটা জাস্ট কেন মঙ্গল কাব্য বলা হচ্ছে এরকম একটা তোমার ধারণা, যে এই কারণে এগুলোকে বলা হচ্ছে মঙ্গল কাব্য, বা এই কারণে এগুলোর নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য। নেক্সট আসো। মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য, আর হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। আর ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে মঙ্গল কাব্যের কতজন কবির সন্ধান পাওয়া গেছে? 62 জন কবির সন্ধান পাওয়া গেছে। মঙ্গল কাব্যের প্রধান তিনটি শাখা হচ্ছে বা ধারা হচ্ছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। এই কাব্যগুলো এক একটা অনেকেই লিখেছেন। আমাদের জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, যে কোনো কাব্যের আমরা দুটো বিষয় কিছু জানি বা না জানি, যারা বিস্তারিত পড়বে তারা তো অন্যগুলো জানবে, যারা একটু কম পড়বা বা মনে হচ্ছে যে মনে রাখতে পারছো না, তারা দুটো বিষয় অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। সেটা হচ্ছে, ধরো মনসা মঙ্গল একদম প্রথমে লিখেছেন কে? মানে হচ্ছে আদিকবি। এক। আবার যেহেতু অনেকেই লিখেছেন, নিশ্চয়ই কারো না কারো কি ছিল, কারোটা কি ছিল? বেস্ট ছিল, সবচেয়ে ভালো লিখেছেন। তাহলে আমরা কি লিখবো?
আদিকবি এবং শ্রেষ্ঠ কবি, এই দুটো বিষয় আমরা কিছু জানি বা না জানি, প্রতিটা কাব্যের এই দুটো বিষয় আমরা অবশ্যই কি করব, জেনে নিব। নেক্সট। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে তোমার মঙ্গল কাব্যের এই তিনটা প্রধান শাখা, এছাড়া ধরো আরো আরো কিছু শাখা, যেমন ধরো ধর্মমঙ্গল, শিবমঙ্গল, কালিকা মঙ্গল, এগুলো ছিল। আর একটা মঙ্গল কাব্যে তোমার সাধারণত, আচ্ছা এখানে মঙ্গল কাব্য নয়, চৈতন্য মঙ্গল, গোবিন্দ মঙ্গল, সারদা মঙ্গল, এগুলো কি ছিল তাহলে? তোমার চৈতন্য মঙ্গল ছিল মূলত চৈতন্য দেবের জীবনী, চৈতন্য দেবের জীবনী। আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়ের আরেকটা নাম হচ্ছে গোবিন্দ মঙ্গল। আর সারদা মঙ্গল তোমরা নিশ্চয় বিহারীলালকে চেনো, বিহারীলালের একটা কাব্যের নাম হচ্ছে সারদা মঙ্গল। তাহলে প্রশ্নটা এভাবে আসতে পারে, চৈতন্য মঙ্গল, গোবিন্দ মঙ্গল, সারদা মঙ্গল, সেই সাথে তোমাকে দিলে হয়তো শিব মঙ্গল। তাহলে এখানে আসতে পারে যে নিচের কোনটি মঙ্গল কাব্য ধারার, নিচের কোনটি মঙ্গল কাব্য। বুঝতে পারছো বিষয়টা? ধর প্রশ্নটা এভাবে থাকতে পারে যে নিচের কোনটি মঙ্গল কাব্য, তাহলে হয়তো কি 4 নাম্বার থাকবে, 4 নম্বরটা টিক চিহ্ন। অথবা ধরো এখানে তিনটা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল দিল, সাথে কি দিল, সাথে না ধরো চৈতন্য মঙ্গল দিল। তাহলে প্রশ্নটা কিভাবে থাকতে পারে যে নিচের কোনটি কি নয়, মঙ্গল কাব্য নয়, এভাবে প্রশ্ন থাকতে পারে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, তারপর হচ্ছে তোমার শিব মঙ্গল, এগুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে জানতে হবে। মঙ্গল কাব্যে সাধারণত 4টা অংশ থাকে, সেই 4টা অংশ কি কি? বন্দনা, কারণ, দেবখণ্ড, নরখণ্ড। মানে হচ্ছে প্রথমে তোমার যিনি রচনা করবেন, যেমন ধরো অন্নদা মঙ্গল যিনি রচনা করেছেন, হ্যাঁ ভারতচন্দ্র রায়গুণাকর, তো উনি প্রথমে বন্দনা করবেন, যে কার বন্দনা, উনি 4টা 4টা অংশ থাকে। আচ্ছা, আমি শিকড় খেয়াল করি নাই, আমি দেখছি তোমার বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলমের বই থেকে। মাহবুবুল আলম, ঠিক আছে। তবে এই প্রশ্নটা কখনো আসতে দেখি নাই। সৌমিত্র শেখরের বই 5টা, আচ্ছা দেখবো এটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মেবি শ্রুতিফল, তাই না? সৌমিত্র শেখরও 5টা। নেক্সট আরেকটা হচ্ছে শ্রুতিফল, ঠিক আছে। মরিয়ম, স্লাইড দেয়া আছে, শোনো। তো মঙ্গল কাব্যের কিছু বৈশিষ্ট্য থাকে, লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো কিরকম ছিল? যেমন ধরো একজন কবি, তিনি স্বপ্নে দেবতার নির্দেশ পেতেন, সে নির্দেশ পেয়ে তিনি কি করতেন, কাব্য রচনা করতেন। তারপর তিনি কি করতেন, তিনি সেই যেই দেবী, হ্যাঁ, ওনার বন্দনা করতেন। তারপর কাব্যের অধিকাংশ ঘটনা যেমন ছিল সাধারণ না, মানে অসাধারণ, মানে দেবদেবীরা কিছু করলে যেমন হয় সেটাই আর কি। তারপর মঙ্গল কাব্যের নায়ক নায়িকারা সবসময় কি হতো, সাবভ্রষ্ট হতো, সাবভ্রষ্ট দেবতা। সাবভ্রষ্ট মানে কি বুঝছো? মানে তারা কোথায় থাকতো, তারা মূলত থাকতো স্বর্গে থাকতো। সেখানে তাদেরকে কি দেওয়া হতো, অভিশাপ দেওয়া হতো। কেন অভিশাপ দেওয়া হতো? যে অভিশাপ দিয়ে তোমরা কোথায় চলে যাও, তোমরা মর্তে চলে যাও। মর্তে গিয়ে তুমি কি করতে হবে, মর্তে গিয়ে যেমন ধরো দেবী অন্নদা, কিংবা ধরো দেবী তোমার চণ্ডী, কি করতো, যে তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে গিয়ে কি করো তুমি, তুমি আচ্ছা মুমতাহিনা, খেয়াল করো, অভিশাপ পেয়ে ওরা কোথায় চলে যেত, মর্তে চলে আসতো। স্বর্গ থেকে মর্তে এসে যেটা করতো সেটা হচ্ছে, যেই দেবীর নির্দেশে উনি এসেছেন, সেই দেবী বা দেবতাদের কি করতেন, পূজা প্রচার করতেন, ঠিক আছে। এরপর তাকে আবার কি করতো, তাকে আবার নিয়ে চলে যেত, আবার চলে যেত, ঠিক আছে। এই হচ্ছে কথা। এগুলো হচ্ছে তোমার মঙ্গল কাব্যের সাধারণ লক্ষণ, যে কি হতো, যে সবসময় সাব্যস্ত হয়ে চলে আসতো, এরপর মূলত কি করতো, তোমার এদের স্তুতি, মানে ওনা এই ওনাদের পূজাটা প্রচার করতো।
নেক্সট আসো, মনসামঙ্গল। মনসামঙ্গল সর্বপ্রথম দেওয়ার কারণ এটা হচ্ছে তোমার প্রাচীনতম মঙ্গল কাব্য। আর মনসামঙ্গল যেহেতু নাম যেহেতু দেখতেই পাচ্ছ, তাহলে এখানে কি আসবে? মনসামঙ্গল যেহেতু কার পূজা হবে? নিশ্চয় চণ্ডীর পূজা হবে না, মনসা দেবীর পূজা হবে। হ্যাঁ, তাহলে মনসা দেবীর পূজা প্রচার ও দেবী মনসার গুণকীর্তন হচ্ছে এই মনসামঙ্গল কাব্যের উপজীব্য। এখন আসো মনসামঙ্গল থেকে আমরা কি কি পড়বো। তাহলে সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য যদি আসে, যদি প্রশ্নটা আসে যে সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি, সেটা হচ্ছে মনসামঙ্গল। মনসামঙ্গল দেখো, মনসামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্রগুলো দেখো। মনসা দেবী, চাঁদ সুন্দর, বেহুলা, লক্ষিন্দর। অনেকে এগুলো সিরিয়াল হিসেবে দেখছে বা অনেক কিছু করছে। হ্যাঁ, মুভি ছিল কিনা জানি না, তবে অনেক সময় অনেক বাসায় দেখছি, ধরো কারো বাসায় বেড়াতে টেড়াতে গেলে দেখছি যে অনেকে ইয়া দেখছে, কি বলে, সিরিয়াল, কলকাতার। আমি দেখি নাই, আচ্ছা রাজিউল দেখছে। হ্যাঁ। এখন সিরিয়ালে কিন্তু একটা জিনিস উল্লেখ করা ছিল না, সেটা হচ্ছে আদিকবি কে, তাই না? নাহলে সিরিয়াল দেখলে অন্তত লাভ হইতো। বেহুলাতে একটা গানও আছে। আচ্ছা, মুমতাহিনার আব্বু দেখে। যাই হোক, আসো। তো মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানা হরিদত্ত। মনসা মঙ্গল কাব্য রচিত হয়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়। তাহলে আদি কবি যেহেতু পেয়ে গেছি, আমাদের আরেকটা কি দরকার বলো তো? আদি কবি যেহেতু পেয়ে গেছি, আমি একটা কথা বলেছি যে আমরা দুটো নাম অবশ্যই জানবো, সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার শ্রেষ্ঠ কবি, ঠিক আছে? তো এখানে আসে মনসা মঙ্গল ধারার উল্লেখযোগ্য আরো যারা কবি আছেন, তারা হচ্ছে নারায়ণ দেব, বিজয় গুপ্ত, দ্বিজ বংশীদাস, কেতকা দাস। আর হচ্ছে এই, ওনার নাম হচ্ছে কেতকা দাস ক্ষেমানন্দ। আর উপাধি মূলত, ওনার নাম মূলত হচ্ছে কি, ক্ষেমানন্দ, আর উপাধি হচ্ছে কি, কেতকা দাস। আচ্ছা, এখানে একটা কথা শুনো। এখানে যদি প্রশ্ন আসে যে শ্রেষ্ঠ কবি কে, শ্রেষ্ঠ কবি হচ্ছে কে, তোমার বিজয়গুপ্ত। তো এখানে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে বিজয়গুপ্ত যেটা রচনা করেছিলেন মনসা মঙ্গল কাব্য, সেটার নাম কি? এই প্রশ্নটা এসেছিল, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পদ্মপুরাণ। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পদ্মপুরাণ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় অবশ্যই জেনেছি। সে দুটো বিষয় কি? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন এভাবে আসতে পারে, নিচের কোন লেখক মনসা মঙ্গলের কবি নয়? আমার কথাটা বুঝছো? মানে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে দেখো, কয়েকভাবে আসতে পারে। প্রথমত তোমার আসতে পারে যে আদি কবি কে, এটা কয়েকবার আসছে। দ্বিতীয়ত তোমার শ্রেষ্ঠ কবি কে, এভাবে আসতে পারে। আবার দেখো, শ্রেষ্ঠ কবি যিনি, তার রচিত রচনাটার নাম পদ্মপুরাণ। আবার ধরো এভাবে আসতে পারে, ধরো নারায়ণ দেব, বিজয়গুপ্ত, দ্বিজ বংশীদাস, সে সাথে ধরো অন্য একজনের নাম দিয়ে দিল, ধরো দিয়ে দিল কান্নপা। নিচের কোনটি মনসামঙ্গলের রচয়িতা নন? বুঝতে পারছো? তাহলে তোমরা যদি শুধু ওই দুটো নাম মনে রাখো, সেটা দিয়ে কি, নাও হতে পারে, নাও চলতে পারে। বাকি নামগুলো তোমাদের কি করতে হবে? তোমাদের জানতে হবে। এখন আসে মনসামঙ্গলের চরিত্রগুলোর কথা বলেছিলাম মনে হয়, চাঁদ সদাগর, চনকা, বেহুলা, লক্ষিন্দর। এখানে চাঁদ সদাগর মূলত যদি প্রশ্ন আসে যে মনসামঙ্গলের বিদ্রোহী চরিত্র কে, কে বলো তো? বিদ্রোহী চরিত্র সবাই তো দেখছো মোটামুটি, বা কাহিনী জানো। হ্যাঁ, বিদ্রোহী চরিত্র মূলত হচ্ছে চাঁদ সদাগর। তো চাঁদ সদাগর যেটা করেছিলেন, সেটা হচ্ছে তিনি মূলত কিসের ভক্ত ছিলেন? তিনি মূলত শিবের ভক্ত ছিলেন। যার কারণে তিনি কার কার পূজা দিতেন না? দেবী মনসার পূজা দিতেন না। হ্যাঁ, এখন এই যে দেবী মনসার পূজা দিতেন না, এজন্য কি হয়েছিল? মনসা অনেক বেশি রেগে গিয়েছিলেন, এবং রেগে গিয়ে তোমার, কি নাম ওনার, চাঁদ সদাগরের 6 ছেলেকে একসাথে মেরে ফেলেছে, এবং শেষ পর্যন্ত তোমার, কিন্তু আবার ওনার স্ত্রী যেটা করতো সেটা হচ্ছে দেবী মনসার পূজা করতো। আচ্ছা, আমি কাহিনীগুলো না বলি, কাহিনীগুলো যেহেতু বইতে আছে তোমরা পড়ে নিও, ঠিক আছে? শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাই? শেষ পর্যন্ত আমরা দেখতে পাই দেবী মনসার
পূজা করতে উনি কি হয়েছিলেন, বাধ্য হয়েছিলেন। তো এক্ষেত্রে উনি একটু ক্যারপিটি করছে। কিরকম ক্যারপিটি, মানে উনি কি করেছিলেন, মানে ওইদিকে তাকায় নাই, পেছন দিকে একটা ফুল ছুঁড়ে মেরেছিলেন, তাও কোন হাতে, বাম হাতে। কারণ হচ্ছে ডান হাতে তিনি কার পূজা করেন, শিবের পূজা করেন, তাই না? হ্যাঁ। নেক্সট আসো। চণ্ডীমঙ্গল কাব্য, চণ্ডী দেবীর পূজা প্রচার, মনসা মঙ্গলে যেহেতু মনসার পূজা, এখানে হচ্ছে তোমার কার, চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডী দেবীর পূজা প্রচার। তো ষোড়শ শতকে চণ্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে এবং চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল হচ্ছে ষোড়শ থেকে 18 শতক পর্যন্ত বিস্তৃত। আর চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবির নাম হচ্ছে কি, মানিক দত্ত। আর সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দরামের উপাধি কি, এই প্রশ্নটা অনেক সময় আসে। মুকুন্দরামের উপাধি হচ্ছে কবি কঙ্কন, ঠিক আছে? আর উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বর্ধমান জেলার দামুন্না গ্রামে। আর এই কবি কঙ্কনটা উপাধি দিয়েছিল ওনাকে কে, মেদিনীপুর জেলার অরবা গ্রামের জমিদার রঘুনাথ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কেন, ধরো এই আগের দিনের কবি সাহিত্যিকরা যেটা ছিল, বিভিন্ন ধরো রাজা রাজরার নির্দেশে কি করতো, তোমার লেখালেখি করতো। হ্যাঁ, কারো না কারো পৃষ্ঠপোষকতায় থাকতো। তো দেখা যেত যাদের পৃষ্ঠপোষকতায় থাকতো, তারা দেখা যেত ওনাদেরকে বিভিন্ন রকমের উপাধি দিত। তো দেখা যায় প্রশ্নের তো আর শেষ নাই, সেসব থেকেও কি করা হচ্ছে, তোমার প্রশ্ন করা হয় যে ওনাকে এই উপাধিটা কে দিয়েছিলেন, বা ওনার উপাধি কি, বা উনি কি রচনা করেছিলেন। এখন ধরো চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, মুকুন্দরাম চক্রবর্তী, এটা মোটামুটি সবাই পারবে। তাহলে কি করতে হবে, এটার ভেতর থেকে প্রশ্ন দিতে হবে। আহমেদ, তুমি যে 2 মিনিট পর পর কবিতা লেখো, তোমার এগুলো কে করতে বলছে বলো? তুমিও তো ঝামেলা বাড়াবা সামনে। এখন আসো। চণ্ডীমঙ্গল কাব্য দেখো। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের আরো কিছু নাম ছিল। সেটা কি কি ছিল, অভয়ামঙ্গল, তারপর হচ্ছে তোমার অধিকামঙ্গল, গৌরীমঙ্গল। এখন আসো, এই যে অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরীমঙ্গল, তিনটা পাইলাম। কয়টা পেলাম, তিনটা পেলাম। সাথে ধরো আরেকটা নাম দিয়ে দিল, আসলো যে নিচের কোনটি চণ্ডী মঙ্গলের নাম নয়। কথাটা বুঝছো? অথবা এই তিনটার একটা দিল, সাথে অন্য নাম দিল, এরপর জিজ্ঞেস করলো যে, বললো যে কোনটা চণ্ডী মঙ্গলের নাম নয়। বুঝতে পারছো কি না? নেক্সট আসো, চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবি কারা ছিলেন? দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানী শঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ। তাহলে আমরা দুটো বিষয় অবশ্য মনে রাখবো, সে দুটো বিষয় কি ছিল বলো তো? শ্রেষ্ঠ কবি কে ছিল, শ্রেষ্ঠ কবি কে ছিল? মুকুন্দ। আদিকবি, আদিকবি। আচ্ছা, আমি কিন্তু বলছি যে একদম যদি কেউ পড়তে না পারে বা কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তাকে বলছি অন্তত দুটো জিনিস মিনিমাম মনে রাখতে, কিন্তু মিনিমাম দিয়ে তো হবে না, বুঝো নাই? আদিকবি হচ্ছে মানিক দত্ত। নেক্সট চলে যাচ্ছি ধর্মমঙ্গল কাব্য, খেয়াল করো। মূলত এখানে ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার। ধর্ম ঠাকুর কে ছিলেন, উনি মূলত একজন পুরুষ দেবতা ছিলেন। অনেকক্ষণ পরে আমরা কি পেলাম, ছেলেদেরকে পেলাম। তাহলে ধর্ম ঠাকুর কে ছিলেন, ধর্ম ঠাকুর মূলত একজন পুরুষ দেবতা ছিলেন। কাদের পুরুষ দেবতা ছিলেন, মূলত হিন্দু সমাজের নিচু স্তর অর্থাৎ ডোম সমাজে উনি প্রচলিত ছিলেন। ডোম তো চেনো তাই না, ডোম চেনো কিনা? হুম। ধরো ওনাদেরকে একেবারে অচ্ছুত বা ধরো অস্পৃশ্য মনে করা হতো। তো ওনারা মূলত ওই যে কেউ মারা গেলে লাশের সৎকার বা লাশ কাটার সাথে জড়িত ছিল। হ্যাঁ, শুধুমাত্র কাটার সাথে না, ধরো লাশ সৎকার করতে হয় না তো হিন্দুদের, কি কি যেন করে না, এগুলোর সাথে ওনারা জড়িত ছিল এবং এদেরকে বলা হতো তো একেবারে নিম্ন, নিচু স্তর ধরা ধরা হতো। তো এই ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচারের ক্ষেত্রে তোমার কি ছিল, ধর্মমঙ্গল কাব্য। তো ধর্মমঙ্গল কাব্যের কাহিনী হচ্ছে
দুইটা, একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, আর একটা হচ্ছে লাউ সেনের কাহিনী। তো এখান থেকে প্রশ্নটা আসে যে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আর হচ্ছে লাউ সেনের কাহিনী। আচ্ছা মোহাম্মদ জাহিদ, তুমি খুশি হয়ে গেছো কেন শীতকালীন সবজির নাম দেখে? তো ধর্মমঙ্গল কাব্যের আদিকবি কে দেখো, ময়ূর ভট্ট, এটা আসে। ধর্মমঙ্গলের আদিকবি ময়ূর ভট্ট। আর হাকন্দ পুরাণ হচ্ছে ময়ূর ভট্ট রচিত এই কাব্যটা। নেক্সট আসো, ধর্মমঙ্গল কাব্যের কতগুলো কবি দেখো, আদি রূপরাম, খেলারাম, রূপরাম চক্রবর্তী। এখানে আসো, মূলত রূপরাম হচ্ছে কয়জন, দুইজন। যার কারণে প্রথম যেটা সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে, সেটাকে না, ওনাকে বলা হচ্ছে কি, আদি রূপরাম। মানিকরাম, রাজারাম, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, দ্বিজ, প্রভুরাম। এখন ঝামেলা লাগাই দিবে যদি তিনটা নাম দিয়ে আরেকটা নাম ভিন্ন কোনো নাম দেয়। ঘনরাম চক্রবর্তী, ওনার কাব্যটার নাম কি ছিল, ধর্মমঙ্গল কাব্যের নাম কি ছিল, শ্রী ধর্মমঙ্গল। শ্রী ধর্মমঙ্গল, ধর্মমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে আমাদের দুজনের নাম জানতে হবে। প্রথম নাম, আদি কবি কে ছিলেন ধর্মমঙ্গল কাব্যের? লাউ নিয়ে গবেষণা না করে এটা একটু খেয়াল করো। রূপবান না তো, আহারে। আদি কবি কে ছিলেন? হ্যাঁ, ময়ূর। তাহলে ধর্মমঙ্গলের সাথে কার নাম মনে রাখবা, ময়ূর, ময়ূরের নাম মনে রাখবা। ময়ূর ভট্ট ছিলেন আদি কবি। আর শ্রেষ্ঠ কবি কে, ময়ূর ঘন, এভাবে মনে রাখতে পারো চাইলে। ময়ূর ঘন মানে ময়ূরের পেখম অনেক ঘন আর কি। ঠিক আছে, তাহলে ধর্মমঙ্গলের সাথে ময়ূর ভট্ট হচ্ছে আদি কবি, আর ঘনরাম হচ্ছে, তোমার ঘনরাম চক্রবর্তী হচ্ছে শ্রেষ্ঠ কবি, এবং ওনার কাব্যের নাম ছিল শ্রী ধর্মমঙ্গল। এখন আসো, এখানে আমি তোমাদের কাহিনীটা দিয়ে দিয়েছি এতক্ষণ, যাদের নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা, লাউসেন, হ্যাঁ এটা ইয়াতে নাই, তোমার কি বলে, শিকড়ে নাই। তো আমি তোমার সাহিত্যের বই থেকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কেউ যখন পিডিএফ দেওয়া হবে, আগে তো পিডিএফ দেওয়া হতো না, পিডিএফ থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, লাউসেনের কাহিনীও এখানে আছে। অন্নদামঙ্গল আসো, অন্নদামঙ্গলে চলে যাচ্ছি। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর, এবং উনি হচ্ছেন, ওনাকে বলা হয়ে থাকে মধ্যযুগের কি কবি, মধ্যযুগের, আমার হচ্ছে এতক্ষণ হাসি আসে নাই বুঝছো, ফজলে রাব্বি যখন ফজলে রাব্বি বলতে স্যার নামটা না না বলার জন্য। খেয়াল করো। আচ্ছা, তাহলে একটা কাজ করা যায় না, আহমেদ, ও ছেলের নাম রাখার কথা কি, ভুসুকোপো না আহমেদ? আর না, ডাক্তার সঞ্জু কিচ্ছু হয় নাই, মানে ফজলে রাব্বি বলতেছে ও ছেলে হলে ওর নাম রাখবে লাউ সেন। আচ্ছা, আমার হাসিগুলো সব রেকর্ডে চলে আসতেছে।
হ্যাঁ হাসছি, অনেকক্ষণ হাসছি, আর হাসার দরকার নাই। কেন আমি হাসি না এজন্য? এই যে কোথায় যেন দেখলাম, মানে একটা ট্রল, কোন কোন পেজে যেন দেখলাম, ইয়ারকিতে মনে হয়, লিখছে যে তোমার শীতকালীন সবজিগুলোর মধ্যে যদি আপনি বিয়ে করতে চাইতেন তাহলে কাকে বিয়ে করতেন। তো ওখানে অনেকে ফুলকপির কথা লিখছে। তো কয়েকজনে লিখছে না, শুধু শীতকালীন সবজি হলে তো কি শীতকালে থেকে সবজিটা আবার কি হবে, তোমার চলে যাবে, বরং সারা বছর থাকে এরকম কাউরে কি করতে হবে, বিয়ে করতে হবে। তাহলে সবাই কার নাম বলছে জানো? আলুর নাম বলছে। কিন্তু যারা আসলেই সত্যিকার অর্থে ফাজিল, যারা চায় যে চলে যাক, চলে গেলেই ভালো, কিছুদিন থেকে আবার আরেকটা আসবে, সেক্ষেত্রে ওরা চাইতেছিল কি ফুলকপি টমেটো এই সেই। কদলীবালা সিনেমাটা দেখছিলা? আচ্ছা আসো, চলে আসি, অনেকক্ষণ হাবি জাবি আলাপ হইলো। অন্নদামঙ্গল কাব্য দেখো। না, লাভের নাম বলে নাই। তো অন্নদামঙ্গল কাব্যের তোমার রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। লাউ কদু ফুলকপি শেষ শেষ। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর, এবং তিনি হচ্ছেন মধ্যযুগের কি শ্রেষ্ঠ কবি। শুধুমাত্র শ্রেষ্ঠ কবি না, একইভাবে আবার কি বলা হয় বলতো, একইভাবে উনি হচ্ছেন সর্বশেষ কবি। সর্বশেষ কবি। উনি মারা যান কখন? উনি মারা যান হচ্ছেন 1760 সালে। খেয়াল করো 1757 সালে কি হয়েছিল? 1757 সালে কি হয়েছে? হুম, 1757 সালে হচ্ছে তোমার পলাশির যুদ্ধ হয়েছে। হ্যাঁ, তার 3 বছর পরে তোমার ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যুবরণ করেন, এবং ওনাকে আবার যুগ সন্ধিক্ষণের কবিও বলা হয়ে থাকে। কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়ে থাকে? কারণ আধুনিক যুগের মধ্যে, সরি মধ্যযুগের মধ্যে সবচেয়ে আধুনিক ছিলেন কে? সবচেয়ে আধুনিক ছিলেন তোমার ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে দেখো উনি কিন্তু জাস্ট কিছুদিন আগে মারা গেছে। কখন? মানে আধুনিক যুগের কিছুদিন আগে। এর কয় বছর পর, 40 বছর পরে কি আসছে? আধুনিক যুগের সূচনা ঘটেছে। হুম। তো তো উনি দেবী অন্নদার গুণকীর্তন করে যে কাব্য রচনা করেছেন, সেটাই হচ্ছে তোমার কি কাব্য? অন্নদামঙ্গল কাব্য। তো উনি হচ্ছেন শ্রেষ্ঠ কবি, এবং শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত। আচ্ছা, এটা অনেকবার বলে ফেলছি। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধিটা দিয়েছেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। তো ওনাকে তো কৃষ্ণচন্দ্র দিয়েছেন, বলো তো মুকুন্দরামকে কে দিয়েছেন? দেখি পারো কিনা। ভেরি গুড, নীলুফা, থ্যাংক ইউ। ওনাকে দিয়েছেন রাজা রঘুনাথ। হ্যাঁ, আর ওনাকে দিয়েছেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। কারণ হচ্ছে তিনি কি ছিলেন, তোমার কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। মানে হচ্ছে তখন তো আর টেলিভিশন ছিল না, তোমার মোবাইল ছিল না যে চাইলেই একটু গান গান শুনবো বা কিছু একটা দেখবো। তো তোমার কি দরকার ছিল? বিনোদনের তো দরকার ছিল, বুঝো নাই? অন্নদামঙ্গল, অন্নদামঙ্গল কাব্য দেখো। হ্যাঁ, গোপাল ভাঁড়ের মধ্যে মজা আমরা দেখি। অন্নদামঙ্গল কাব্য 3টি খণ্ডে বিভক্ত। সেই তিনটি কি? শিবায়ন অন্নদামঙ্গল, খেয়াল করো, তিনটি তিনটি খণ্ড। শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল, মানসিংহ অন্নদামঙ্গল, এটাকে আবার বলা হচ্ছে অন্ন পূর্ণামঙ্গল। ঠিক আছে, এই তিনটা ভাগে কি বিভক্ত ছিল। মানসিংহ অন্নদামঙ্গলকে আবার কি বলা হয়? অন্নপূর্ণামঙ্গলও বলা হয়। হাসির ক্লাস, আচ্ছা হাসির ক্লাস আমাদের মেন ক্লাস শেষ হোক, এরপর হাসির ক্লাস নিব। নেক্সট আসো, এখানে কিছু চরিত্র দেখো। ঈশ্বরী পাটনি চরিত্র, এটা অনেক অনেকবার আসে। কেন আসে? একটা মাত্র ডায়লগের জন্য আসে। এমন না যে অন্নদামঙ্গল কাব্যে ওনার চরিত্রটা বিশাল লম্বা বা অনেক বেশি উল্লেখযোগ্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বরী পাটনির চরিত্র, বিষয়টা কিন্তু তা না। তবুও কেন? কারণ একটা মাত্র ডায়লগের জন্য। সেটা কি ছিল? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ। তো এটা কেন? আচ্ছা, এটা অনেক ভাবে আসে। এই ডায়লগটা ইয়াতে আসে, পরীক্ষা আসতে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে তোমার উনি যখন দেবীকে, ঈশ্বরী পাটনি মূলত কে ছিল? মূলত মাঝি ছিল আর কি। হ্যাঁ,
উনি মূলত মাঝি ছিল, উনি নৌকা পারাপার করে দিতেন। তো দেবীকে যখন নৌকা পারাপার করে দেন, দেবী বলেছে তুমি আমার কাছে কিছু চাও, একটা বর চাও, কিছু প্রার্থনা করো। তখন উনি বলছেন না কিছু লাগবে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানে বাংলার যে চিরায়ত নারী চরিত্র, এই বিষয়টা উনি ফুটিয়ে তুলেছেন এখানে। তো কিছু প্রবচনগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কয়েক ভাবে আসে। প্রথমত, তোমার আমি তোমাদের দেখিয়েছিলাম সাহিত্যের প্রশ্নে শুধুমাত্র যে মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ থাকে সেটা না, সেটার সাথে সাথে আমাদের কিছু বিষয় থাকে, যেমন উদ্ধৃতি, পংক্তি, তারপর সংবাদপত্রের বিষয় থাকে। এরকম আরো অনেক কিছু আছে। তো এই যে উদ্ধৃতি পংক্তিগুলো কোত্থেকে আসছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, নগর পুরিলে দেবালয়ারায় না, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হাতে যদ্যপি চাই সাগর শুকিয়ে যায়। তোমার হাতে যখন কিছুই থাকবে না, তখন তুমি যেদিকেই তাকাও না কেন, তোমরা আর কেউ কিছু দিবেও না। তারপর আসো, করিতে বাঘের দুধ মেলে। এটা অনেকটা বাংলাদেশে কি না, এগুলো সব পাটনির না, বুঝি নাই। সবগুলো পাটনির না, সব পাটনির না, পাটনি একটাই বলছিল। করিতে বাঘের দুধ মেলে মানে তোমার টাকা পয়সা থাকলে তুমি সবকিছু কি কিনে ফেলতে পারবা। জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী, এটা আসে। বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে, যদি দেখে লক্ষ্মী ছাড়া। তোমার যখন লক্ষ্মী ছাড়া হবে, তোমারে কেউ পুষবেও না, জিজ্ঞেস করবে না। আর তুমি যখন টাকা পয়সা আল্লাহ হবা, সবাই কি পিছে পিছে হাঁটবে। বাঘের বিক্রম সম মাঘের শিশির, এই যে মাঘের ঠান্ডা সম্পর্কে বলছে। করিতে বাঘের দুধ মেলে, এটা দুইবার চলে আসছে। তো এগুলো হচ্ছে সবগুলো অন্নদামঙ্গল কাব্যের ব্যবহৃত প্রবচন। এই প্রবচনগুলো মনে রাখবা। আরো আরো অনেকগুলো আছে, বই থেকে দেখে নিও সবগুলো। এক নজরে মঙ্গল কাব্য ফাঁকিবাজদের জন্য কিরকম দেখো, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল, শিব মঙ্গল, কালিকা মঙ্গল। এর মধ্য থেকে আমি তোমাদের কোনটা পড়াই নাই? আমি তোমাদের শিব মঙ্গল আর কালিকা মঙ্গলটা পড়ানো হয় নাই। খেয়াল করো, মনসা মঙ্গল কাব্যের তাহলে আদি কবি কে? আমরা পড়েছি কানাহরি দত্ত। শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয় গুপ্ত। আচ্ছা, এটা এই স্লাইডটা দেখা যাচ্ছে? মোবাইলে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা গেলে ভালো, দেখা না গেলেও সমস্যা নাই। এই স্লাইডটা আমি কোত্থেকে নিয়েছি? শিকড় থেকে নিয়েছি। হ্যাঁ, তো এটা ইচ্ছা করেই শেষে রেখেছি, আগে বিস্তারিতটা পড়ালাম। চরিত্রগুলো দেখো, চাঁদ সদাগর, বেহুলা এবং লক্ষিন্দর। চণ্ডীমঙ্গল দেখো, চণ্ডীমঙ্গলের আদিকবি হচ্ছে মানিক দত্ত, শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, ওনার উপাধি হচ্ছে কি কবি কঙ্কন। চরিত্র হচ্ছে কালকেতু, ফুল্লরা, ভারু দত্ত। অনন্দমঙ্গলের আদিকবি, শ্রেষ্ঠ কবি একজনই, সেটাকে ভারতচন্দ্র রায়গুণাকর। আর চরিত্র আরো অনেক ছিল, মানসিংহ, ভবানন্দ, ঈশ্বরী পাটনি না শুধু। ধর্মমঙ্গল দেখো, ধর্মমঙ্গল হচ্ছে আদিকবি ময়ূর ভট্ট, শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। তো ঘনরাম চক্রবর্তীর যে কাব্যটা ধর্মমঙ্গল কাব্য, সেটার কি নাম ছিল বলতো? সেটা ছিল শ্রী ধর্মমঙ্গল। সেটা ছিল কি শ্রী ধর্মমঙ্গল। আর ময়ূর ভট্টের যে নামটা ছিল সেটা কি ছিল মনে আছে? ময়ূর ভট্টেরটা মনে আছে কিনা? ময়ূর ভট্টেরটা ছিল হাকন্ত পুরাণ, ঠিক আছে? হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র। আর আবারও আসছে লাউ সেন। তারপর হচ্ছে শিবমঙ্গল। শিবমঙ্গলের আদিকবি হচ্ছে রামকৃষ্ণ রায়, শ্রেষ্ঠ কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। কালিকা মঙ্গল দেখো, কবি কঙ্ক আর হচ্ছে রামপ্রসাদ সেন। নেক্সট চলে আসছি বৈষ্ণব সাহিত্যে। সবাই মনোযোগ আবার এদিক নিয়ে আসো। অনেকক্ষণ ধরে আমরা কি নিয়ে আলোচনা করলাম? বেশ অনেকক্ষণ ধরে আমরা তোমার মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? এখন আসো, বৈষ্ণব সাহিত্য আমরা দুই ধারে বিভক্ত। একটা হচ্ছে পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী, আর একটা হচ্ছে তোমার জীবনী সাহিত্য। এখন হাসাহাসি করতেছো, যারা সিরিয়াস তারা ঠিকই কি পরীক্ষায় কত পেয়ে যাচ্ছে? 199। আচ্ছা, না 99 কারো দ্বারা পাওয়া সম্ভব না, তাই না? পাইলে কত পাবে? 99 কোনোভাবেই পাবে না। আচ্ছা, না 99 পেতেও পারে, একটা যদি সে ভুল না দাগায়।
পদাবলী সাহিত্য বা 98.5 না 99ও পেতে পারে। ধরো 99টা তোমার শুদ্ধ হইলো, একটা সে দাগাইলো না, না দাগাইলে তো কোনো সমস্যা নাই, নাম্বার কাটা যাবে না। পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলী আর হচ্ছে জীবনী সাহিত্য, বৈষ্ণব সাহিত্যকে আমরা এই দুটো ভাগে ভাগ করতে পারি। এখন আসো, মূলত তোমার শ্রী চৈতন্যদেব হচ্ছে তোমার বৈষ্ণব ধর্মীয় আন্দোলনের প্রবক্তা ছিলেন। এই বৈষ্ণব ধর্ম আর বৈষ্ণব দর্শনকে কেন্দ্র করে তোমার মধ্যযুগে এই বৈষ্ণব সাহিত্য ধারাটা কি গড়ে উঠেছে। এবং এই ধারাটা হচ্ছে তোমার দুইটা ধারায় বিভক্ত, পদাবলী সাহিত্য আর হচ্ছে জীবনী সাহিত্য। তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে পদাবলী সাহিত্য। বৈষ্ণব পদাবলী প্রধান অবলম্বনই হচ্ছে তোমার রাধা কৃষ্ণের প্রেম লীলা, যেখানে রাধা হচ্ছে ভক্ত বা জীবাত্মা, আমরা একটু আগে বলেছি অলরেডি। কৃষ্ণ হচ্ছে ভগবান বা পরমাত্মা। এবং এতে কোন ধর্মের প্রতিফলন ঘটেছে? বৈষ্ণব ধর্মের প্রতিফলন ঘটেছে। তো পদাবলী সাহিত্যের চতুষ্টয় বলা হচ্ছে চারজন কবিকে। সেই চারজন কবি হচ্ছে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, এই চারজনকে। এখন আসো, তোমার ডক্টর দীনেশচন্দ্র সেন তোমার বঙ্গভাষা সাহিত্যের বইটাতে 164 জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন। কতজন? 164 জন। তো এখন আসো, এই চারজন সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়বো। 164 জনের মধ্যে মাত্র চারজন সম্পর্কে আমরা একটু দেখে নিই। এর মধ্যে বিদ্যাপতি হচ্ছে তোমার ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। বিদ্যাপতি আর চণ্ডীদাস হচ্ছে তোমার 14শ শতকের কবি। জ্ঞানদাস আর গোবিন্দ দাস হচ্ছে তোমার 16শ শতকের কবি। আর বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য মুসলিম কবি হচ্ছে 12 জন। এখান থেকে যে জিনিসটা মাস্ট মনে রাখবা, অবশ্যই 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 মনে রাখবা, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আসছে সেটা বলছি। এটা হচ্ছে তোমার যদি আসে যে পদাবলী ধারার প্রথম কাব্যটা কি, পদাবলী ধারার প্রথম কাব্য হচ্ছে তোমার গীত গোবিন্দ। খেয়াল করো, পদাবলী ধারার প্রথম কাব্য হচ্ছে গীত গোবিন্দ, কিন্তু এটা বাংলা ভাষায় রচিত নয়। এটা হচ্ছে তোমার কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। এই প্রশ্নটা অনেকে ঝামেলা করে। গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। জয়দেব কে ছিলেন? উনি মূলত রাজা লক্ষণ সেনের কি ছিলেন? সভাকবি ছিলেন। তাহলে আসো, যদি আসে যে তোমার বৈষ্ণব পদাবলী ধারার প্রথম কাব্য কি, প্রথম কাব্য হচ্ছে গীতগোবিন্দ, সংস্কৃত ভাষায় রচিত। এবং মূলত এই কাব্যেরও তোমার মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেম লীলা ছিল, কিন্তু এটা কোন ভাষায় ছিল? এটা সংস্কৃত ভাষায় ছিল। যদি আসে যে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে, আদি রচয়িতা বিদ্যাপতি, কিন্তু যদি আসে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে, তখন কি বলবা? যদি বাংলা ভাষায় উল্লেখ করে দেয়, যদি বাংলা ভাষায় উল্লেখ করে দেয় তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো চণ্ডীদাস। তখন আমরা বলবো চণ্ডীদাস। তোমার বিদ্যাপতি রচনা করেছেন, কিন্তু কোন ভাষায়? বিদ্যাপতি কোন ভাষায় রচনা করেছেন? সংস্কৃত ভাষায়, ঠিক আছে। সরি, বিদ্যাপতি তোমার হচ্ছে ব্রজবুলি ভাষায়। বিদ্যাপতি হচ্ছে ব্রজবুলি। তাহলে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে তোমার বিদ্যাপতি, আর বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। আর আরেকটা তথ্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় তোমার বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত হয়ে একটা কাব্য রচনা করেছিলেন। সেটার কি নাম ছিল? ভানু সিংহের পদাবলী। তাহলে যদি আসে যে নিচের কোন লেখক বা আধুনিক যুগের কোন লেখক পদাবলী রচনা করেছেন, কে হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নটা বোঝা গেছে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের প্রশ্নগুলো তোমার এভাবে আসতে পারে, ঠিক আছে। এখন আসো, তোমার পদাবলীর আরো অনেক কবি ছিলেন, যেমন ধরো যশোরাজ খান, তারপর হচ্ছে বলরাম দাস, বৃন্দাবন দাস, বংশীবদন। যেহেতু আমরা বলছি প্রায় কতজন কবি? 164 জন, তবে ঘুরে ফিরে এদের নামটাই বেশি আসে।
তো বৈষ্ণব পদাবলীতে মোট 5টি রসের কথা পাওয়া যায়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মূলত সাহিত্যে আমরা 9 প্রকার রস পাই। এই 9 প্রকার রসের মধ্যে তোমার বৈষ্ণব পদাবলীতে 5টা রস কি? ধরো তুমি পড়লা, পড়ার পর তোমার খুব কোনো কিছু পড়ার পর তোমার যেই অনুভূতিটা হয় সেটাই হচ্ছে রস। মানে তোমার কি হলো, মানে তোমার খুব করুণ মনে হলো, পড়ার পরে তোমার খুব দুঃখ লাগলো, কান্না চলে আসলো, তাহলে ওটাতে কি রস আছে বলবো? ওটাতে কি রস? করুণ রস। তোমার যদি শান্ত ভাবের উদয় হয় তাহলে কি রস? হ্যাঁ, ভাবের বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে শান্ত রস। হাসি পাইলে সেটা কি রস? হাস্য রস। যেমন একটু আগে আমরা অনেক হাসাহাসি করলাম। হ্যাঁ। তো এভাবে আমরা 5টা রস পাচ্ছি। তো বৈষ্ণব পদাবলীতে তোমার শৃঙ্গার রসকে কি বলে? শৃঙ্গার রসকে তোমার মধুর রস বলে। এটা একটা প্রশ্নে এসেছিল। ঠিক আছে, এখানে আসো, কয়েকটা বিরহ বিষয়ক পদ দিয়েছি বিদ্যাপতির। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা ভাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। মানে হচ্ছে তোমার ভাদ্র মাস, দুঃখ লাগতেছে, বৃষ্টি বাদল পড়তেছে। তো এটা হচ্ছে বিদ্যাপতির। এটা কেন দিলাম? তোমার ধরো এই 2 লাইন উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এই পদটা কার, তাহলে এটা হচ্ছে বিদ্যাপতির। চণ্ডীদাস: সুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জ্ঞানদাস, এটা আসে অনেক সময়। রূপ লাগি আখি, ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। এটা হচ্ছে জ্ঞানদাসের। এগুলো একটু কয়েকটা দেখে নিবা, ঠিক আছে? নেক্সট আসো, জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য খেয়াল করো, তোমার 16 শতাব্দীতে যেটা হয়, জীবনী সাহিত্য নামে একটা নতুন সাহিত্য ধারা সৃষ্টি হয়। আর তোমার মূলত শ্রী চৈতন্যদেব আর তার কয়েকজন শিষ্য, হ্যাঁ, এই ওনারা মূলত এই বৈষ্ণব আন্দোলনের কি ছিল? প্রবক্তা ছিল। তো এই শ্রী চৈতন্যদেব আর ওনার শিষ্যদের যে জীবন কাহিনী নিয়ে যে জীবনী সাহিত্যের সৃষ্টি হয়েছিল, সেগুলোকে বলা হতো তোমার করচা। অর্থাৎ ওনার জীবনীগুলোকে বলা হচ্ছে করচা। কিন্তু বাংলা ভাষায় তোমার করচা হলো কি? করচা মূলত ডায়েরি বা দিনলিপি, কিন্তু বাংলা ভাষায় করচা হচ্ছে ওনার জীবনী গ্রন্থ। তো মধ্যযুগে বাংলা সাহিত্যে এটার প্রভাব অনেক বেশি অপরিসীম। আর এখানে একটা প্রশ্ন সবসময় আসে, সেটা হচ্ছে বাংলায় একটি পংক্তি না লিখলেও ওনার নামে একটা কি সৃষ্টি হয়েছে? শ্রী চৈতন্যদেব উনি একটা লাইনও লিখে নাই, কিন্তু ওনার নামে একটা কি সৃষ্টি হয়েছে? একটা যুগের সৃষ্টি হয়েছে। সেই যুগের নাম কি? সেই যুগের নাম কি? সবাই কি ঘুমাই গেছো লাউ সেন নিয়ে হাসাহাসি করতে করতে? হ্যাঁ, চৈতন্য যুগের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, তো ওনার নাম মূলত কি ছিল? ওনার নাম মূলত বিশ্বম্ভর। তো নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলে ওনার নাম হচ্ছে নিমাই। আবার ওনাকে অনেকে কি ডাকতো? তোমার গৌরবর্ণ, মানে ফর্সা ছিল বলে গৌরাঙ্গ ডাকতো। এখন আসো, যেটা ইম্পর্টেন্ট, এগুলোর চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চৈতন্য জীবনী কে লিখেছেন, কারা লিখেছেন, সর্বপ্রথম কে লিখেছেন, শ্রেষ্ঠটা বা কে লিখেছেন সেটা। তো মুরারি গুপ্ত হচ্ছে সংস্কৃত ভাষায় সর্বপ্রথম চৈতন্য জীবনী লিখেন। এটা একটা প্রশ্ন আসছিল। চৈতন্য চরিত কাব্যগুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় 2টা চরিত গ্রন্থ কি কি দেখো? বৃন্দাবন দাসের বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, আর কৃষ্ণরাজ কবিরাজের চৈতন্য চরিতামৃত। তাহলে একটু খেয়াল করো তো, প্রথমটা কোনটা? প্রথম কাহিনী কাব্য, চৈতন্য দেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, প্রথম। আর শ্রেষ্ঠ কবি, তাহলে শ্রেষ্ঠ কোনটা? কৃষ্ণরাজ কবিরাজের চৈতন্য চরিতামৃত। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ। তাহলে আমরা কোন দুটো মনে রাখবো? প্রথমটা হচ্ছে কে করেছেন, কে লিখেছেন? বৃন্দাবন দাস, চৈতন্য ভাগবত। আর হচ্ছে তোমার কৃষ্ণরাজ কবিরাজের চৈতন্য চরিতামৃত। অনুবাদ সাহিত্যে চলে আসছি। খেয়াল করো, অনুবাদ সাহিত্যগুলো কেমন ছিল। তোমার সংস্কৃত থেকে অনুবাদ করা হয়েছে, তারপর হিন্দি থেকে, আরবি ফার্সি থেকে। এখন আসো, সংস্কৃত থেকে অনুবাদ। আমি এখানে স্লাইডগুলো পরে আছে, এখানে জাস্ট ছবিগুলো দিয়েছি যেগুলো তোমার সরাসরি থেকে নেয়া, শিকড় থেকে নেয়া। একটু খেয়াল করো, এখানে সবগুলো তোমার
লাগবে না, সবগুলো লাগবে না। কি কি লাগবে দেখো, রামায়ণ, মহাভারত, ভাগবত, বিদ্যাসুন্দর, হুম, গোবিন্দ বিলাস, হংসদূত, রস কদম্ব, এগুলো আসতে তেমন দেখা যায় নাই, তবে তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো দেখো, রামায়ণ, রামায়ণের মূল গ্রন্থ আমরা জানি তোমার কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায়। পৃথিবীতে জাত মহাকাব্যগুলোর দুটো হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, রামায়ণ এবং মহাভারত। তো রামায়ণ দেখো, রামায়ণ মহাভারত ইলিয়াড অডিসি, দেখো রামায়ণ হচ্ছে তোমার সংস্কৃত ভাষায় লেখা, আর অনুবাদ করা হয়েছে বাংলায়। কে অনুবাদ করেছেন? কৃত্তিবাস। তারপর মহাভারত, বেদব্যাস, তোমার অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, এগুলো নিয়ে আমরা একটু পরেই পড়ছি। ভাগবত, ভাগবতও তোমার লিখেছে বেদব্যাস, সেটা অনুবাদ করেছেন মালাধর বসু। হ্যাঁ, জাত মহাকাব্য থেকে মূলত অন্যগুলোর উৎপত্তি হয়েছে। বিদ্যাসুন্দর, বিদ্যাসুন্দর হচ্ছে তোমার অনুবাদক সাবির ঈদ খান, আর মূল গ্রন্থ হচ্ছে বিদ্যা সুন্দরম। এই চারটা আমরা অবশ্যই জানবো, রামায়ণ, মহাভারত, ভাগবত, বিদ্যাসুন্দর। নেক্সট আসো হিন্দি থেকে অনুবাদ। খেয়াল করো, মধুমালতী, সতী ময়না, লোরচন্দ্রানী, পদ্মাবতী, মধুমালতী। তো মধুমালতী দেখো একটা অনুবাদ করেছেন মোহাম্মদ কবির মধুমালত থেকে। সতী ময়না, লোরচন্দ্রানী তোমার দৌলত কাজী মৈনাসর থেকে। তারপর হচ্ছে পদ্মাবতী, আলাউল, আমরা জানি এবং এটা আসে সব সময়। আলাউল কে রয়েছে? এটা 42 তেও আসছে। এটা করেছে তোমার পদুম আবদ থেকে মালিক মোহাম্মদ জাইসির। ফার্সি থেকে অনুবাদ দেখো, ফার্সি থেকে হচ্ছে ইউসুফ জলেখা। অনুবাদক অনেকেই ছিলেন, শাহ মোহাম্মদ সগির, আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ। তারপর লাইলি মজনু, দৌলত উজির বাহারাম খান, সাইফুল মুলক বদিউজ্জামান। অনুবাদ করেছেন আলাউল, সপ্তহৈকর, আলাউল, নসিহতনামা, নূরনামা, এগুলো সহজ। যত নামা দেখবা এগুলো হচ্ছে আব্দুল হাকিম। জঙ্গনামা, ফকির গরিবুল্লাহ, এটা আসে হাতিম তাই। এখানে ফার্সি থেকে যে অনুবাদগুলো, এগুলো সবগুলো দেখতে হবে। ফার্সি থেকে যেগুলো, এগুলো সবগুলো দেখতে হবে। তো অনুবাদ সাহিত্যগুলো আমরা একটু হালকা করে দেখে নেই। হ্যাঁ, বঙ্গবাণী কবিতার লেখক এবং ওনার বাড়ি কোথায়? ডায়েরি নূর বলো, বাড়ি কোথায় জানো কি না? চট্টগ্রাম না, আমাদের বাড়ি যেখানে ওখানে সন্দ্বীপ। ওনার বাড়ি হচ্ছে সন্দ্বীপ। হ্যাঁ, সাবিকুন নাহার, তোমার বাড়ি কি সন্দ্বীপ? মানে জাহিদের বাড়ি নোয়াখালী তো, মানে এখন আমি যার নামে জিজ্ঞেস করি জাহিদ বলবে নোয়াখালী। ওনার বাড়ি সন্দ্বীপে, সন্দ্বীপে। অনুবাদ সাহিত্য দেখো, মধ্যযুগে অনুবাদ সাহিত্যের সূচনা হয় কৃত্তিবাস ওঝার রামায়ণ অনুবাদের মধ্য দিয়ে। তাহলে মধ্যযুগের প্রথম অনুবাদকের নাম আসলে আমরা কি বলবো? তোমার কৃত্তিবাস ওঝা। উনি কি অনুবাদ করেছিলেন? উনি রামায়ণ অনুবাদ করেছিলেন। ঠিক আছে। ও সাবিকুন নাহার, হাসি, তুমি ভালো আছো? নেক্সট আসো, রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছেন পঞ্চদশ শতাব্দীর কবি কৃত্তিবাস ওঝা, এবং উনি কত সালে? 1418 সালের দিকে অনুবাদ করেন। কৃত্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালী নামে পরিচিত। এই দুটো নাম আমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে। মানে তোমার কৃত্তিবাস ওঝার যে অনুবাদ, সেটার নাম কি? কৃত্তিবাসী রামায়ণ। সেটাকে আমরা কি বলি, কি নামে পরিচিত? শ্রীরাম পাঁচালী অথবা কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত। 1802 সালে, 1802 সালে উইলিয়াম ক্যারির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস থেকে কৃত্তিবাসী রামায়ণ প্রথম 5 খণ্ডে মুদ্রিত হয়। নেক্সট আসো, চন্দ্রাবতী। 17 শতকের কবি চন্দ্রাবতী রামায়ণ অনুবাদ করেন, এবং চন্দ্রাবতী কে বাংলা সাহিত্যের প্রথম কি কবি? প্রথম মহিলা কবি। এবং উনি কে বলতো? ওনার বাপকে আমরা কোথায় পাইছিলাম? ওনার বাপকে আমরা পাইছিলাম মনসা মঙ্গলে পেয়েছিলাম। উনি হচ্ছেন কবি দ্বিজ বংশীদাসের মেয়ে। আচ্ছা, ওনার বাপকে না হয় আমরা মনসা মঙ্গলে পাইছি, দ্বিজ শব্দটা কোথায় পেয়েছিলাম বলো তো? কারো মনে আছে কিনা? হ্যাঁ, নীলুফার মনে আছে। এটা হচ্ছে পাখি, আমরা সমার্থক শব্দের ক্লাসে পেয়েছিলাম, তাই না?
ওকে, নেক্সট আসো, মহাভারত। তাহলে আমরা কি পেলাম? আমরা মূলত রামায়ণ পেলাম। রামায়ণ যেটা পেয়েছি সেটা হচ্ছে, তোমার প্রথম রামায়ণ কে অনুবাদ করেন? প্রথম রামায়ণ কে অনুবাদ করেন? কৃত্তিবাস। ঠিক আছে। আর তার রচিত রামায়ণের আরেকটা নাম কি বলো? কৃত্তিবাসী রামায়ণ ছাড়া আরেকটা কি নাম বললাম, এটা আসতে পারে। শ্রীরাম পাঞ্চালী, কি নাম? শ্রীরাম পাঁচালী, ঠিক আছে। আর আমরা বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি পেয়েছি, কি নাম? চন্দ্রাবতী। এবং তিনি কি ছিলেন? রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন, ঠিক আছে। নেক্সট আসো, সংস্কৃত ভাষায় মহাভারত রচয়িতা হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, এটা আমরা জানি। তাহলে বেদব্যাস কোন ভাষায় রচনা করেছেন? সংস্কৃত ভাষায়। এটা কি, এই মহাভারত রামায়ণ এগুলো কি বলো তো? এগুলো কি? মহাভারত রামায়ণ মহাকাব্য। মহাভারত রামায়ণ হচ্ছে কি? মহাকাব্য। মহাকাব্য আর কাব্য এক জিনিস নয়। মহাকাব্যের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো যদি তোমার ফুলফিল না হয়, ওই কাব্যগুলোকে আমরা কি বলবো না? মহাকাব্য বলবো না। এবং রবীন্দ্রনাথ একমাত্র মানুষ যিনি সবকিছু লিখেছেন কিন্তু কি কি লিখেন নাই? মহাকাব্য লিখেন নাই। আচ্ছা, আধুনিক যুগে পড়বো এগুলা। তো বাংলায় প্রথম অনুবাদ করেন, মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। এই প্রশ্নগুলো আসে, মানে একটু আগে যেগুলো পড়লাম রামায়ণ থেকে সেগুলোও আসে, মহাভারত থেকে এখন যেগুলো পড়ছি এই প্রশ্নগুলো তোমার আসে, কমন প্রশ্ন কিন্তু আসে। কবীন্দ্র পরমেশ্বর বাংলায় প্রথম অনুবাদ করেছেন, আর তার অনুদিত গ্রন্থের নাম হচ্ছে পরাগলি মহাভারত। পরাগলি মহাভারত কেন? কারণ পরাগল খানের পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতায় তিনি এটা কি করেন? রচনা করেন, হ্যাঁ। এজন্য ওনাকে বলছে, এটা এগুলোকে বলছে পরাগলি মহাভারত। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কে? কাশিরাম দাস। কাশিরাম দাস কে? তাহলে প্রথম অনুবাদক কে মহাভারতের? যাদের ঘুম আসছে তারা উত্তর দাও। মহাভারতের প্রথম অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর, ভেরি গুড। আর হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। এখন আসো, প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, পরাগল খা তাকে এই উপাধি দিয়েছিল। তারপর হচ্ছে মহাভারতের অতি সংক্ষিপ্ত অনুবাদ। আর পরাগলি মহাভারত নামে পরিচিত কোনটা? কবীন্দ্র পরমেশ্বরের যেটা, সেটা। কাশিরাম দাস। কাশিরাম দাস হচ্ছে মহাভারতের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় অনুবাদক। তার কাব্য রচনাকাল হচ্ছে ষোড়শ শতকের শেষ ভাগ। তার রচিত ভারত পাঞ্চালী বা কাশিরাম সংহিতা বর্তমান যে বাংলা মহাভারত সেটা নামে পরিচিত, বাংলা মহাভারত নামে পরিচিত। কার কার মহাভারত? কাশিরাম দাসের মহাভারত হচ্ছে বাংলা মহাভারত নামে পরিচিত, ঠিক আছে। এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই কাশিরাম সংহিতা, ভারত পাঞ্চালী নামগুলো মনে রাখবা। বিখ্যাত এবং জনপ্রিয় কে সেটা মনে রাখবা। প্রথম অনুবাদক কে সেটা মনে রাখবা। উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে দুটো পংক্তি আছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। মানে মহাভারতের কথা কিসের মতো? অমৃতর মতো। কাশিরাম দাস সেটা বলবে, আর কারা শুনবে? যারা পুণ্যবান তারা শুনবে, ঠিক আছে। ভাগবত। ভাগবতেরও রচয়িতা কে? মহাভারতের রচয়িতা যিনি, ভাগবতেরও রচয়িতা একই লোক, বেদব্যাস। ভাগবত বাংলায় অনুবাদ করেন হচ্ছে মালাধর বসু, এটা আসে, হ্যাঁ। এর নাম দেন শ্রীকৃষ্ণ বিজয়। আর উপাধি হচ্ছে ওনার, এই মালাধর বসুর উপাধি কি? গুণরাজ খান। এই উপাধিটা কে দিয়েছেন? রুকনুদ্দিন বরবকশা। এটা একটা পরীক্ষায় আসছে। হ্যাঁ, প্রবলেম অবশ্যই হবে মরিয়ম, অবশ্যই প্রবলেম হবে। এটা কালকে একটা পোস্ট দিব, পোস্টটা ভালো করে খেয়াল করবা।
অথবা রাতেই শেয়ার করে দিচ্ছি। এই রুকনুদ্দিন বরবকশাহী ওনাকে কি উপাধি দিয়েছিলেন? গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। এটা মনে রাখবা কিসের জন্য? এই শ্রীকৃষ্ণ বিজয়ের জন্য, ঠিক আছে? কোরআন শরীফ। আর বেশি নাই, আর কয়েকটা স্লাইড আছে, একটু ধৈর্য ধরো। কোরআন শরীফের প্রথম অনুবাদক হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন। এই প্রশ্নটাও আসে অনেক সময়। রোমান্টিক প্রণয়োপাখ্যান। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখেছি, আমরা মুসলিম সাহিত্যিক দেখি নাই বললেই চলে, তাই না? পেয়েছি কিনা এখন পর্যন্ত কোনো মুসলিম সাহিত্যিক পাই নাই। অবশেষে এসে আমরা কি পেলাম? আমরা মুসলিম সাহিত্যিক পেলাম। এবং ওনারা কি করেছিলেন? ওনারা বেশ রোমান্টিক ছিলেন, যার কারণে ওনারা কি কি করেছেন? রোমান্টিক প্রণয়োপাখ্যান লিখেছেন। তো ওনাদের মুসলিম কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এখন আসো, কি কোত্থেকে কোত্থেকে হয়েছে? ফার্সি ভাষা থেকে, হিন্দি ভাষা থেকে, এবং এগুলো অলরেডি আমরা কি করে ফেলেছি? আমরা ওই যে চার্ট ছিল শিকরের, সেখানে দেখে ফেলেছি। তো কি কি আছে দেখো। ফার্সি ভাষা থেকে যেগুলো তোমার অনুদিত হয়েছে: ইউসুফ জুলেখা, লাইলি মজনু, গুলে বকাওয়ালি, সাইফুল মুলক বদিউজ্জামান, সপ্তপৈকর। এবং বলেছিলাম ফার্সি ভাষা সবগুলো কি করতে? অবশ্যই অবশ্যই জেনে নিতে। আর হিন্দি ভাষা থেকে দেখো পদ্মাবতী, সতীময়না লোরচন্দ্রানী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি। গুলে বাকাওয়ালি কে রচনা করেন? নওয়াজিশ আলী খান। সাইফুল মুলক বদিউজ্জামান হচ্ছে আলাউল। সপ্তপৈকর হচ্ছে পারস্যের কবি নিজাবি গঞ্জবি সপ্তপৈকর রচনার ভাবানুবাদ। এগুলো অলরেডি বলা হয়ে গেছে। লাইলি মজনু, দৌলতুর্জির বাহরাম খান, এটা অসংখ্যবার আসে। ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীর, এটাও অসংখ্যবার আসে। নেক্সট আসো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে বলো তো? এই শাহ মোহাম্মদ সগীর, উনি হচ্ছেন রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি, ঠিক আছে? এটা মনে রাখবা, কে? শাহ মোহাম্মদ সগীর, ঠিক আছে? অথবা যদি আসে যে প্রথম মুসলিম কবি কে, তাও কার নাম আসবে? মধ্যযুগের প্রথম মুসলিম কবি যদি আসে, তাও কার নাম আসবে? শাহ মোহাম্মদ সগীরের নাম আসবে, ঠিক আছে? তো এই যে তোমার রোমান্টিক প্রণয়োপাখ্যান গুলো, এগুলো মূলত কেমন ছিল? আচ্ছা, যদি কাব্যের নাম আসে সেক্ষেত্রে ইউসুফ জুলেখার নাম। তাহলে প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর মুসলিম, প্রথম কোনটা কাব্য? ইউসুফ জুলেখা, ঠিক আছে? নেক্সট আসো। এগুলো কি ছিল? এগুলো তো মূলত মানবীয় প্রণয় কাহিনী ছিল। তবে এখানে একটা যেটা বিষয়, সেটা হচ্ছে তোমার একেবারে মানে আক্ষরিক অনুবাদ যেটা, সেটা ছিল না। এটা ছিল কেমন? তোমার ভাবানুবাদ ছিল। ওরা নিজেদের মতো করে কি করেছেন? নিজেদের মতো করে কাহিনী সংযোজন করেছেন। হ্যাঁ, নিজেদের মতো করে কি করেন, অনেকটা মৌলিক রচনার মতো এগুলো হয়ে গিয়েছিল। এই শেষ। এখানে রোমান্টিক প্রণয়োপাখ্যান যেগুলো, সেগুলো আছে, তোমরা শিকড় থেকে দেখবা সবাই। ময়মনসিংহ গীতিকা শেষ, তার 2-3টা স্লাইড আছে, এরপর শেষ। ময়মনসিংহ গীতিকা দেখো। ময়মনসিংহ অঞ্চলে তোমার প্রাচীন পালাগানের সংকলন। তো এই সংকলন গুলোকে তোমার মূলত কে করেছিলেন? তোমার ডক্টর দীনেশ চন্দ্র সেন। তো উনি তো ধরা সংকলন যেটা করেছেন, উনি তো আর একা করেন নাই, উনি অনেককে কি করেছিলেন? দায়িত্ব দিয়েছিলেন। তো যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল কি? চন্দ্রকুমার দে। উনি সবচেয়ে বেশি তোমার কি করেছেন? সবচেয়ে বেশি সংগ্রহ করেছেন। এবং আমরা জসিমউদ্দিনের নাম জানি কিনা বলো তো? জসিমউদ্দিন, জসিমউদ্দিনও কিন্তু কি ছিলেন সংগ্রাহকের মধ্যে, ঠিক আছে? তো এখন আসো, এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। বাংলাদেশ থেকে যে পালাগুলো সংগৃহীত হয়েছিল সেগুলো 3টা ভাগে বিভক্ত ছিল: নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকা তোমার 23টা ভাষায় অনুদিত হয়েছিল, এই প্রশ্নটা আসে। আর এগুলোর রচয়িতা অর্থাৎ সম্পাদক কে ছিলেন? দীনেশচন্দ্র সেন। হ্যাঁ, ডক্টর দীনেশচন্দ্র সেন। তো এই রচনা ময়মনসিংহ গীতিকা তোমার 1923 সালে প্রথম প্রকাশিত হয়। এখানে গীতিকা রয়েছে তোমার 10টি। আর এই পালা গানগুলো সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। এই প্রশ্নটা আসে।
এই সংগ্রাহক কে ছিলেন? বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, দীনেশ সরকার। খেয়াল করো, সংগ্রাহক তখন যদি আসে তাহলে দীনেশ চন্দ্র সেনের নাম আসবে নাকি চন্দ্রকুমার দে হবে, কোনটা হবে বলো? তিনি সম্পাদনা করে প্রকাশ করেছিলেন, কিন্তু সংগ্রহ করেছিলেন কে? সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে। তো আরো অনেক ছিল, যেমন আশুতোষ চৌধুরী, তারপরে হচ্ছে বিহারীলাল সরকার ছিল, তোমার জসিমউদ্দিন ছিলেন, তারপর মনোরঞ্জন চৌধুরী ছিলেন। ঠিক আছে, ওনারা সবাই সংগ্রাহকের সংগ্রহ করার দায়িত্ব পালন করেছিলেন। এখন আসো, প্রশ্নগুলো কিভাবে আসবে? প্রশ্নগুলো এভাবে আসবে, যেমন মহুয়া পালাটির রচয়িতা কে? মহুয়া পালাটির রচয়িতা হচ্ছে দ্বিজ কানাই। এভাবে আসবে। তো এগুলোর বৈশিষ্ট্যগুলো কি ছিল একটা জিনিস খেয়াল করো। এগুলোর বৈশিষ্ট্যগুলো মূলত কাহিনীগুলো ছিল প্রেমমূলক। আর একটা ছাড়া দস্যু কেনারামের পালা, এটা খেয়াল করো, দস্যু কেনারামের পালা, এটা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তোমার নামগুলো কার ছিল? নারীদের নামে। খেয়াল করো, যেমন দেওয়ানা, এই যে মদিনা আছে, মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা আছে, রূপবতী, কাজল রেখা, কঙ্ক ও লীলা। সবগুলো তো আমরা কার নাম পাচ্ছি? নারী চরিত্রই দেখতে পাচ্ছি এখানে প্রাধান্য পাচ্ছে, এবং নায়িকার নাম অনুসারে তোমার এই পালাগুলো নামকরণ করা হয়েছে। তো তোমাদের জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই পালাগুলোর কে রচয়িতা, সেটা প্রশ্নে আসতে পারে। যেমন ধরো কমলা, এই পালাটার রচয়িতা কে? দ্বিজ ঈশান। অথবা মলুয়া, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মহুয়া, দেওয়ানা, মদিনা এগুলো আসে। দেওয়ানা, মদিনা, মহুয়া, মলুয়া এগুলোই আসতে দেখা যায়। শায়ের ও কবিওয়ালা। শায়ের ও কবিওয়ালার বিষয়টা দেখো। ভারতচন্দ্র যখন মারা যায়, আমি তো বলছি এতগুলো একসাথে এখন মনে রাখার চেষ্টা করার দরকার নাই, ওগুলো আস্তে আস্তে মনে থাকবে। ধরো তোমার আজকে একদিনেই মনে হচ্ছে যে তুমি একসাথে এগুলো কিভাবে মনে রাখবে। অনেকে আছে 2-3 বছর ধরে কি নিচ্ছে, অনবরত প্রিপারেশন নিচ্ছে। শেষ তো, এই যে শেষ। শায়ের এবং কবিওয়ালা দেখো, তোমরা কেউ কি একটা সিনেমা দেখছো? জাতিস্বর সিনেমাটা? আমার ক্ষুধা লাগে নাই, আমারও ক্ষুধা লাগছে। জাতিস্বর সিনেমাটা কেউ দেখছো? আচ্ছা, সেখানে কি দেখছো কবি গান হইতে দেখছো? অথবা তোমার তারাশঙ্করের কবি উপন্যাসটা কেউ পড়ছো কিনা? হ্যাঁ। তো কবি গানগুলো কিরকম ছিল? তোমার মুখে মুখে রচিত হতো, এবং আরেকজনকে দেখা যাচ্ছে সেটা কি গুণকীর্তন করতো নাকি পচাইতো? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার পচাতো। যার কারণে তোমার ধরা হয়ে থাকে এই কবি গান বা যেগুলো আছে এগুলোর তোমার সাহিত্যমান বেশি উঁচু ধরা হতো না। ঠিক আছে, এগুলো মূলত কি করতো, মানে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য তাৎক্ষণিক অনেকগুলো কি হতো, রচিত হতো। তো তোমার ভারতচন্দ্রের মৃত্যুর পরে ঈশ্বরচন্দ্র গুপ্ত যিনি ছিলেন, উনি কিন্তু এগুলো অনেকগুলো কি করেছিলেন, সংগ্রহ করেছিলেন। আমরা আধুনিক যুগে পড়বো। তো ভারতচন্দ্রের মৃত্যুকাল থেকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সময়কাল, মানে 1760 থেকে 1860। দেখো এই সময়কালটা তোমার মধ্যযুগে, আবার কি আধুনিক যুগে, অর্থাৎ যুগ সন্ধিক্ষণের সময়। না মধ্যযুগ না আধুনিক যুগ। আধুনিক যুগের বৈশিষ্ট্য আছে, আবার মধ্যযুগের বৈশিষ্ট্য সেখানে বিদ্যমান। তো তখন কবিওয়ালা এবং শায়েরদের কি ছিল, জনপ্রিয়তা ছিল। এর মধ্যে কবিওয়ালারা হচ্ছে কবিগান রচনা করতেন, আর কবিগানের আদি গুরু হচ্ছে গোজলাগুই। এটা কোন একটা প্রশ্নে বিসিএস এ হোক বা অন্য কোথাও আসছিল, এটা ইম্পর্টেন্ট, যে কবিগানের আদি গুরু কে। তো আরো যারা ছিলেন, গোজলাগুই, ভোলা ময়রা, নিতাই বৈরাগী, রম্বসু, অ্যান্টনি ফিরিঙ্গি। এই জাতিস্বর সিনেমাটা অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে রচিত। যেমন এবার একটা সিনেমা আসছে, সরি সিনেমা না, প্রশ্ন আসছে, রেহেনা মারিয়াম নূর, তাই না? এই প্রশ্নটা আসছে। সো তোমাদের এখানে যেভাবে প্রশ্ন আসতে পারে, মানে সিনেমার নাম আসুক বা না আসুক, আসলো জাতিস্বরের সাথে সংশ্লিষ্ট অ্যান্টনি ফিরিঙ্গি, এটা মনে রাখবা। দ্বিতীয় যেটা মনে রাখবা, প্রশ্নটা কিভাবে আসতে পারে, ধরো গোজলাগুই, ভোলা ময়রা, নিতাই বৈরাগী, এই তিনটা নাম দিয়ে সাথে ধরো আরেকটা নাম দিল, এবং লিখলো নিচের কোন জন কবিওয়ালা নন। আমার কথাটা বুঝছো কিনা? প্রশ্নটা আসতে পারে যে নিচের
কোন লেখক কি নয়? কবিওয়ালা নয়। নেক্সট আসো, শায়ের। শায়ের হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কবি। তো মুসলমান সমাজে শায়েরগণ তোমার দোভাষী পুঁথি রচনা করতেন। আর শায়েরদের মধ্যে উল্লেখযোগ্য কে কে ছিল দেখো, এরা কিন্তু মুসলিম ছিল। ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, তারপর হচ্ছে মোহাম্মদ দানেশ, এরা। এখন আসো, এগুলো কি করতো? এগুলো হচ্ছে কলকাতার সস্তা প্রেস থেকে তোমার ছাপানো হতো, যার কারণে এদেরকে কি বলা হতো? এই পুঁথি সাহিত্যগুলোকে আর তোমার কি বলা হতো? বটতলার পুঁথি। এটা একটু মনে রাখবা, বটতলার পুঁথি, ঠিক আছে। নাথ সাহিত্য বা শাক্ত পদাবলী। বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত হচ্ছে তোমার নাথ সাহিত্য। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি শেখ ফয়জুল্লাহ, তারপর ভীমসেন রায়, শ্যামাদাস সেন। গোরক্ষ বিজয়ের রচয়িতা হচ্ছে তোমার শেখ ফয়জুল্লাহ, এটা ইম্পর্টেন্ট। নাথ সাহিত্য থেকে এই এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। মরসিয়া সাহিত্য হচ্ছে শোক কাব্য। মরসিয়া দেখো, এই, হ্যাঁ, আচ্ছা এটা কি দিবস যেন, যে সিয়া রাজে পিঠে মারে? আশুরা, আশুরাতে না? হ্যাঁ। তো দেখো, এটা হচ্ছে মরসিয়া হচ্ছে মূলত শোককাব্য, আরবি ভাষা থেকে আসছে। শিয়া মতবাদ প্রসারের ফলে মরসিয়া সাহিত্যের সৃষ্টি হয়েছে। আর বাংলা সাহিত্যে মরসিয়া মরসিয়া সাহিত্য ধারার প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। আর ওনার কাব্যের নাম হচ্ছে জয়নবের জ্যোতিষা। শেষ। আমি ঠিক দ্রুত টানছি কিনা জানি না, শেষের দিকে একটু দ্রুত টানছি। রেকর্ডটা একটু অফ করি আগে।